ডিয়ার স্টুডেন্টস, যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়, যার শিরোনাম হচ্ছে বল। এই অধ্যায়ের আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আমরা নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্র এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তো এটা নিয়ে যদি আমি কিছু বলতে চাই, তাহলে যে নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আমাদের মনে সবচেয়ে বেশি যে একটা প্রশ্ন, যে নিউটনের তৃতীয় সূত্রটাকে আমরা কি করতে পারি না, বাস্তবতার সাথে মিলাইতে পারি না কখনোই। যেমন নিউটনের তৃতীয় সূত্রের কথা আসলেই আসে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। যেখানে প্রতিক্রিয়া যদি সমান এবং বিপরীত দিকেই হয়, তাহলে যেখানে ছবিতে রোলারটা আছে, এই রোলারটি কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেও তো উল্টা দিকে টানতেছে। বা এরকম অনেক প্রশ্ন আছে। আমরা একটা জিনিসকে, একটা বস্তুকে যখন সামনের দিকে বল প্রয়োগ করি, তাহলে সেটাও যদি উল্টা দিকে বল প্রয়োগ করে তাহলে সে কেন চলে, এইরকম অনেকগুলো কোশ্চেন আছে। তো আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের পড়াশোনায় চলে যাই। তো প্রথমেই আমরা নিউটনের সূত্রের বিবৃতিটা পড়ে নেই। নিউটনের সূত্রের বিবৃতিটা হচ্ছে, যখন কোনো একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির উপর সমান পরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করে। অর্থাৎ বিষয়টা খুব বোঝা খুব এমনিতে এই কথাটা বোঝা সহজ, কিন্তু বাস্তবতার সাথে মিলাইতে গেলে আমাদের কি হয়, সমস্যা হয়। এই যে একটা বস্তু, এই বস্তুটা যদি কোনোভাবে এর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে এই বস্তুটাও নাকি ওর উপর কি করবে, এফ পরিমাণ বল প্রয়োগ করবে। এই যে কথাটা, তো এখান থেকে আমাদের সবার মনে সর্বপ্রথম এই কোশ্চেনগুলো চলে আসে। যে কোশ্চেনটা হচ্ছে যে, তো যদি তাই হয়, তাহলে আমরা যখন কোনো বস্তুকে ধাক্কা দেই, তখন কেন ওই বস্তুটি গতিশীল হলেও আমরা বিপরীত দিকে গতিশীল হই না? অর্থাৎ যখন আমরা একটা বস্তুকে ধাক্কা দিই, বস্তুটা গতিশীল হচ্ছে, কিন্তু আমরা তো গতিশীল হচ্ছি না। সেও যদি আমাদের দিকে সমানভাবে ধাক্কা দেয়, তাহলে আমরা কেন গতিশীল হচ্ছি না? বা দ্বিতীয় যে কোশ্চেনটা হচ্ছে, কোনো বস্তুকে যখন আমরা টানি, কোনো বস্তুকে যদি আমরা এদিকে বল প্রয়োগ করে টানি, তাহলে বস্তুটা আমাদের দিকে উল্টা আমাদেরকেও টানে একই বলে। তাহলে বস্তুটা কেন এগিয়ে আসে অথচ আমরা দাঁড়িয়ে থাকি? তাহলে বস্তুটা তো এগিয়ে না আসার কথা, বস্তুটা কেন এগিয়ে আসে? সেও যদি উল্টা দিকে আমাদেরকে টানে, ঠিক আছে না? এরপর তারপর হচ্ছে যে, বস্তু ছোট হোক আর বড় হোক, এখানে দেখো বস্তুর আকার আকৃতি নিয়ে কোনো কথা বলা নেই। একটা ছোট বস্তু আছে আর একটা আছে বড় বস্তু। এটার উপর যদি আমরা 50 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এও আমাদের 50 নিউটন বল ব্যাক দিবে। আর এটার উপর যদি আমরা 50 নিউটন বল প্রয়োগ করি, তাহলে সেও কি আমাদের 50 নিউটন বল ব্যাক দিবে? তাহলে এখানে ছোট বস্তু বড় বস্তু সবাই একই পরিমাণ বল প্রয়োগ করবে। অথচ বাস্তবে আমরা কি করি, যখন ছোট বস্তুকে টানি বা ঠেলি, তখন কিন্তু ওখান থেকে আমরা খুব বেশি প্রতিক্রিয়া পাই না। কিন্তু বড় বস্তুকে যখন আমরা কি করি, টানি বা ঠেলি, তখন কিন্তু আমাদেরকে বেশি বল প্রয়োগ করতে হয়। তাহলে তারা যদি সবাই একই পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে এরকম ভিন্ন ভিন্ন অনুভূতি কেন হয় আমাদের? তো এই প্রশ্নের উত্তরটা আমরা দেওয়ার জন্য আমরা একটা জিনিস পড়বো। সেই জিনিসটার নাম হচ্ছে ঘর্ষণ। এই ঘর্ষণ জিনিসটা আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা নিউটনের যে থার্ড লটা আছে, এই থার্ড লটাকে কেন আমরা বাস্তবতার সাথে লিঙ্ক করিতে পারি না, সেইটা আমরা বুঝতে পারবো। নিউটনের থার্ড ল এবং বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে মেইনলি ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটাই মূলত এখানে মেইন কালপ্রিট হিসেবে কাজ করে। এই ঘর্ষণ বলটাই আমাদেরকে নিউটনের থার্ড লটাকে বাস্তবতার সাথে লিঙ্ক করাতে বাধা দেয়। তার কারণ নিউটনের থার্ড লটা এমন একটা সিচুয়েশনের জন্য বিবৃত করা হয়েছে, যেটা হচ্ছে যে সময় যেখানে কোনো ঘর্ষণ বল থাকবে না, যেখানে কোনো বাতাস থাকবে না, যেখানে বাতাসের কোনো বাধা থাকবে না, যেখানে পানির কোনো বাধা থাকবে না, অন্য কোনো কিছু বাধা দেবে না। কিন্তু বাস্তবে যখন আমরা কোনো কিছুর সাথে লিঙ্ক করাইতে চাই, এই জিনিসটাকে আমাদের আশেপাশে টেরিটরিতে যেগুলো আছে, এইখানে বাতাসের বাধা আছে, এইখানে তলের ঘর্ষণ বল আছে, এইখানে অনেক কিছু আছে। এই জন্য বাস্তবতার সাথে আমরা সহজে নিউটনের যে থার্ড লটা আছে সেটাকে আমরা কি করতে পারি না, লিঙ্ক করাইতে পারি না। ইভেন নিউটনের সেকেন্ড লর সাথেও আমরা নিউটনের থার্ড লকে লিঙ্ক করাইতে পারি না। তার কারণ এইখানে মূলত যে জিনিসটা এখানে সমস্যা তৈরি করে, এই ঘর্ষণ বলটাকে যখন আমরা কনসিডারেশনে নিয়ে আসবো, তখন নিউটনের সেকেন্ড ল, ঘর্ষণ বল এবং থার্ড ল, এই তিনটার একটা প্যাকেজ হিসেবে যখন আমরা দেখব, তখন খুব সহজেই নিউটনের থার্ড ল এর যে মেকানিজমটা আছে সেটা আমরা বুঝতে পারবো। এবং এটাকে অনেক সময় আমাদের কাছে মনে হয় যে অদ্ভুত, একটু কঠিন জিনিস, কেমন কেমন লাগে। তো এই জিনিসটা আশা করি
দূর হয়ে যাবে। সো আগে আমরা ঘর্ষণ বল নিয়ে ডিটেলস পড়াশোনা করব, তারপর নিউটনের দ্বিতীয় সূত্র ঘর্ষণ বল দিয়ে আমরা নিউটনের যে থার্ড লটা আছে সেটাকে আমরা কি করব, বাস্তবে উপলব্ধি করতে পারবো যে কিভাবে একটা বস্তুর উপর আমরা সমান একটা বল প্রয়োগ করলে সেও আমাদের দিকে উল্টো বল প্রয়োগ করে, অথচ আমরা দেখি বাস্তবে সেটা আমরা বুঝতে পারি না, যে কেউ গতিশীল হয় কেউ গতিশীল হয় না। ঠিক আছে, তো আমরা চলে যাই ঘর্ষণ নিয়ে আলোচনায়। তো ঘর্ষণ জিনিসটা কি? তো ঘর্ষণের সূত্রটাকে যদি আমি বিবৃত করি, এটা হচ্ছে যে একটি বস্তুকে অন্য একটি তলের উপর দিয়ে নিয়ে যাওয়ার সময় দুই তলের সংযোগ স্থলে গতির বিপরীত দিকে একটি বল তৈরি হয়, এটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে দেখতে পাচ্ছি যে একটা বস্তু, এই যে একটা বস্তু, এই বস্তুকে যখন আমরা আর একটা বস্তুর উপর দিয়ে নিয়ে যাব, তো মেনলি পৃথিবীতে আমরা যে কোনো বস্তুকেই যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে এটা কিন্তু আমরা সাধারণত কি মাটির উপর দিয়েই সব কিছুকে কি করি, টেনে নিয়ে যায়। সেটা যদি গাড়িতে করেও যাই, সেই গাড়ির চাকাগুলোও কিন্তু কি করে, মাটির উপর দিয়েই যাক, সেটা গড়ায় গড়ায় যাক বা পিছলিয়ে যাক, যেভাবেই যাক না কেন সেটা কিন্তু যে কোনো কিছু মাটির উপর দিয়েই যায়, বা ইভেন বাতাসের উড়ে উড়ে যে যায় তারপরেও কিন্তু বাতাসের মধ্যে দিয়েই যায়। তাহলে বাতাসও কিন্তু কি একটা, এই যে কোনো একটি তলের কথা বলছি এখানে, এই তল বলতে বা বস্তু বা তল বলতে এখানে বাতাসের যে তলগুলো এখানে আলোচনার মধ্যে আসবে। ইভেন পানির মধ্যে দিয়েও যদি যায় সেখানেও কি পানির তল এখানে আলোচনার মধ্যে আসবে। অর্থাৎ তো এই যে যখন একটা বস্তুর উপর দিয়ে যখন আরেকটা বস্তু যাবে, সেটা কঠিন হোক, তরল হোক বা গ্যাসীয় হোক, তখন দুইটা বস্তুর যে সংযোগ স্থল আছে, অর্থাৎ একটা পানির মধ্যে যদি একটা বস্তু গতিশীল হয়, তাহলে এখানে কিন্তু এই যে বস্তুর যে চতুর্দিকে যে পৃষ্ঠগুলো আছে, এই পৃষ্ঠের সাথে কিন্তু কি আছে, পানির একটা কানেকশন আছে। এই যে পানি এবং এর কানেকশন, এই যে স্থানে, এই জায়গাগুলোতে কি হয়, একটা গতির বিপরীত দিকে বাধা তৈরি হয়, যে বাধাটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। তো এখানে আমরা মূলত কঠিন পদার্থের যে ঘর্ষণ বল সেটা নিয়ে আলোচনা করব, শেষে আমরা তরল পদার্থটাও একটু দেখাবো। তো আমরা এখান থেকে একটা ঘর্ষণের একটা ইউনিভার্সাল যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ঘর্ষণ বল সবসময় কি হবে, গতির বিপরীত দিকেই হবে। এটা কখনো কি হবে না, গতিকে আমাদেরকে সহজ করবে না, সবসময় গতিকে কঠিন করবে। আমরা অনেক সময় এরকম করে ভাবতে পারি যে এই যে একটা এই তলের উপর একটা বস্তু আছে, এই তলের উপর বস্তু যখন আছে তখন আমরা কি করতেছি, এখানে এফ বল প্রয়োগ করতেছি, তাহলে এই গতির বিপরীত দিকে একটা কি হবে, ঘর্ষণ বল স্মল এফ যদি হয়, স্মল এফ দিয়ে প্রকাশ করা হয়, এখানে জেনারেট হবে একটা স্মল এফ। এখন আমরা অনেক সময় ভাবতে পারি না, একটু বুদ্ধি করি বলটাকে আমরা কি করি, একটুখানি ঘর্ষণ বলটাকে বোকা বানাই ফেলি, বোকা বানিয়ে আমরা এবার বলটাকে এই দিকে প্রয়োগ করে দেই, তাহলে কি হবে, আমার বল এবং ঘর্ষণ বল মিলে তো একই দিকে হয়ে গেল, তাহলে মনে হয় কাজটা সহজ হবে। কিন্তু ঘর্ষণ বল খুব চালাক, সেও কি করবে, সঙ্গে সঙ্গে নিজের ডিরেকশনটা চেঞ্জ করে ফেলবে। ঠিক আছে, এখন কেন করবে, ঘর্ষণ বলের উদ্ভবের কারণটা দেখলেই আমরা বুঝতে পারবো। সো ঘর্ষণ বল অটোমেটিক কি করবে, উল্টা দিকে হবে। অর্থাৎ ঘর্ষণ বলটা এটা নিজে নিজেই জেনারেট হয় সবসময় গতির বিপরীত দিকে, সে আগে থেকে কখনো জেনারেট হইতে পারে না। ঘর্ষণ বল আগে নিজে নিজেই জেনারেট হয় না, সে কোনো একটা বস্তু যখন গতিশীল হয় বা হতে চায় একটা তলের উপর দিয়ে, তখন ওই গতিশীলতার রেসপন্সে সে কি করে, একটা বিপরীত দিকে উদ্ভব হয়। এটা অনেকটা যেটা আমরা পড়ছি যে অ্যান্টিবডির মতো, বাইরে থেকে যখন কোনো একটা বডি আমাদের শরীরে আক্রমণ করে, তখন বডিতে কি হয়, তখন বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হয়, আগে নিজে নিজে অ্যান্টিবডি তৈরি হয় না। ঠিক ওই রকম ঘর্ষণ বলটা কখনো নিজে নিজে তৈরি হয় না, সে সবসময় যে ক্রিয়াশীল যে বল যেটা বস্তুকে গতিশীল করতে চায় তার রেসপন্সে কি হয়, তৈরি হয়। সো ঘর্ষণ বলকে এইভাবে বোকা বানানো যাবে না। ঠিক আছে, তো ঘর্ষণ বলের কারণটা দেখলে আমরা বুঝতে পারবো যে কেন এটা হয়। তো ঘর্ষণ বলের কারণ যদি আমরা দেখি, যে আমরা একটু এটা পড়ি, যে আপাত দৃষ্টিতে আমরা কিছু বস্তুকে বা কিছু তলকে মসৃণ দেখি, আর কিছু তলকে বা বস্তুকে আমরা অমসৃণ দেখি, কিন্তু বাস্তবে প্রতিটি তলই হচ্ছে কি কম বেশি অমসৃণ। তাহলে আমরা যতই একটা বস্তুকে মসৃণ আমরা মনে করি, একটা বরফের উপর একটা বরফের তল বা একটা গ্লাস বা একটা মসৃণ ওয়াল, এটাকে আমরা মসৃণ মনে করতেছি, বাট এগুলো কোনোটাই মসৃণ না। অর্থাৎ সম্পূর্ণ মসৃণ তল বাস্তবে নেই, একটা 100% মসৃণ তল, কোনো ধরনের উঁচু নিচু সামান্য পরিমাণও নাই, এইরকম মসৃণ তল বাস্তবে কখনো হয় না। ফলে যখন একটি বস্তুর উপর দিয়ে আরেকটি বস্তু
চলতে থাকে তখন দুই অমসৃণ তলের যে খাঁজগুলো আছে সেগুলো পরস্পরের সাথে আটকে যায় এবং গতির বিরুদ্ধে একটি বল তৈরি হয়। তাহলে যে গতির বিরুদ্ধে ঘর্ষণ বলটা তৈরি করতেছে কে, দুই তলের মাঝখানে যে খাঁজগুলো আছে সেই খাঁজগুলোই মূলত গতির বিরুদ্ধে একটা বল তৈরি করে। যে তল যত বেশি অমসৃণ সেই তলে কি হয়, তত বেশি ঘর্ষণ বল উৎপন্ন হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা যতই একটা বস্তুকে মসৃণ দেখি না কেন, আমরা যদি ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখি তাহলে এরকম কি পাবো, প্রত্যেকটা বস্তুর মধ্যে এরকম অবশ্যই কি পাবো, এরকম উঁচু নিচু দেখতে পাবো। কাঠ বাঁশ এগুলো তো আমরা অলরেডি দেখতেই পাই, আমাদের হাতের মধ্যে ইভেন ছোট ছোট কি আছে, দাগ কাটা আছে। এরপর আর একটা বস্তু যদি কি হয়, এরকম হয়, এর মধ্যে যদি এরকম ছোট ছোট দাগ কাটা থাকে, তাহলে এগুলো একসাথে মিলবে না। তো এখন দেখো এই বস্তুটা যখন আর ওই নিচের বস্তুটার উপর দিয়ে এই বস্তুটা যেতে থাকবে, তখন এই যে দেখো এখানে খাসগুলো আছে, একটার সাথে আর একটা কি হবে, লেগে যাবে। তাহলে যখন এই দিকে যাবে তখন এইদিকে বাধা দিবে, যখন বস্তুটা বাম দিকে যেতে যাবে তখন সে ডান দিকে বাধা দিয়ে ডান দিকে বল তৈরি হবে। তাহলে এই যে খাসগুলো যে বাধা দিচ্ছে এটাই মূলত কি, ঘর্ষণ বল। তো সহজেই বুঝতে পারছো যে কেন ঘর্ষণ বল সবসময় বিপরীত দিকেই তৈরি হয়। তো এটা এর অস্তিত্বজনিত কারণে এর জন্মই হয়েছে কি বিপরীত দিকে বল প্রয়োগ করার জন্য। তো এরপর আমরা দেখি যে ঘর্ষণ বলের কিছু প্রকারভেদ নিয়ে এখানে আলোচনা করা আছে। সেটা হচ্ছে যে স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণ জিনিসটা কি? তো আমরা যদি স্থিতি ঘর্ষণ নিয়ে আলোচনা করি, যে দুটি তল পরস্পরের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যদি যে কোনো একটি তল অন্যটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন গতিশীল হওয়ার আগ পর্যন্ত ওই দুই তলের মধ্যবর্তী স্থানে যে বাধাদানকারী বল উৎপন্ন হয় তাকে স্থিতি ঘর্ষণ বল বলে। তো আমরা জানি যে যদি একটা তলের উপর আর একটা বস্তু কি করে, এইভাবে অবস্থান করে এবং সে যদি এই তলের উপর দিয়ে এরকম করে যেতে চায়, এফ বল প্রয়োগ করে যদি আমরা তাকে কি করতে চাই, টানতে চাই, যখন আমাদের প্রয়োগকৃত বলটা থাকবে না তখন কিন্তু ঘর্ষণ বলও থাকবে না। সো ঘর্ষণ বল কখনো একা একা জেনারেট হয় না। তো আমরা যখন এই যে বলটা যখন প্রয়োগ করি তখন কি হয়, আমরা বল যদি উদাহরণ হিসেবে আমরা যদি 1 নিউটন বল প্রয়োগ করি তাহলে এই দিকে কি হয়, 1 নিউটন ঘর্ষণ বল উৎপন্ন হয়। যদি 2 নিউটন দেই তাহলে কি হবে, 2 নিউটন উৎপন্ন হবে। যদি 3 নিউটন দেই তাহলে 3 নিউটন উৎপন্ন হবে। তাহলে যদি এইরকম বাড়তেই থাকে ঘর্ষণ বল, আমরা কি বাস্তবে কি এরকম হয় যে আমরা যতই বল বেশি প্রয়োগ করি না কেন ঘর্ষণ বল বাড়ে, ওই বস্তুকে কোনোদিনই নড়াইতে পারি না আমরা, এরকম কিন্তু হয় না। এটা তলের মসৃণতার উপর, এই যে দুইটা তল আছে এই দুই তলের যে প্রকৃতি আছে এই প্রকৃতির উপর নির্ভর করে ঘর্ষণ বল একটা সময় বাড়তে বাড়তে গিয়ে থেমে দেয়। অর্থাৎ আমরা যখন প্রয়োগকৃত বল বাড়িয়ে দেই তখন তার সাথে পাল্লা দিয়ে ঘর্ষণ বলটাও বাড়ে। কিন্তু এই ঘর্ষণ বল আমরা তো ইচ্ছা মতো বল বাড়াইতে পারি, বাট ঘর্ষণ বলটা ইচ্ছা মতো বাড়ে না। ঘর্ষণ বল বাড়াটা নির্ভর করে ওই বস্তুর তলের প্রকৃতির উপর। অর্থাৎ দুইটা নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট প্রকৃতির তলের জন্য একটা নির্দিষ্ট মানের ঘর্ষণ বল কি করতে পারে, জেনারেট করতে পারে, এর বেশি পারে না। যখন এর চেয়ে বেশি বল প্রয়োগ হয়ে যায় তখন ঘর্ষণ বলটা কি করে, ফেল করে। উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে এখন যে তল দুইটা আমরা এঁকেছি এই তল দুইটা উদাহরণস্বরূপ সর্বোচ্চ 10 নিউটন ঘর্ষণ বল জেনারেট করতে পারে। তাহলে কি হবে, তাহলে ঘটনাটা কি ঘটবে, আমরা যখন 1 নিউটন বল প্রয়োগ করব তখন ঘর্ষণ বলও কিন্তু 1 নিউটন হবে। ঘর্ষণ বল কিন্তু শুরুতেই 10 নিউটন হবে না, ঘর্ষণ বল শুরুতেই 10 নিউটন হবে না। প্রকৃত বল 1 নিউটন হলে ঘর্ষণ বলও 1 নিউটন হবে। আমাদের প্রয়োগকৃত বল যদি 2 নিউটন হয় তাহলে সেটাও 2 নিউটন হবে। এরকম করে প্রয়োগকৃত বল যদি আমাদের 10 নিউটন হয় তখন ঘর্ষণ বলও 10 নিউটন হবে। এরপর যদি 10 প্লাস হয় তখন ঘর্ষণ বল কি করবে, আর বাড়বে না, তখন বস্তুটা কি হবে, গতিশীল হবে। এই যে গতিশীল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বস্তুর মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করতেছে সেটাকে আমরা বলতেছি স্থিতি ঘর্ষণ। আর আমরা যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো বললাম এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে যে কোনো দুইটি বস্তুর মধ্যে তাদের তলের প্রকৃতির উপর নির্ভর করে, তলের মসৃণতার উপর নির্ভর করে মেইনলি ঘর্ষণ বলের কি আছে, একটা সর্বোচ্চ মান আছে। যেই মান পর্যন্ত ঘর্ষণ বলটা জেনারেট হইতে পারে এর চেয়ে বেশি আর হইতে পারে না। এই মানটাকে বলা হয় স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান বা সীমাস্থ স্থিতি ঘর্ষণ। এটাকে কি বলা হয়,
সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল। অর্থাৎ ঘর্ষণ বলের একটা কি আছে, সর্বোচ্চ মান আছে, এর চেয়ে বেশি স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান বা সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল। অর্থাৎ স্থিতি ঘর্ষণটা সর্বোচ্চ ওই পরিমাণ হইতে পারে, এর চেয়ে বেশি কি হইতে পারবে না। এর চেয়ে যখন বেশি হবে, ওই নির্দিষ্ট মানটার চেয়ে যখন বেশি হবে, তখন বস্তুটা কি হবে, গতিশীল হবে। ঠিক আছে, তো আমরা স্থিতি ঘর্ষণ বুঝলাম, সীমাস্থ স্থিতি ঘর্ষণ বুঝলাম, স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান আমরা বুঝলাম, যে একটা বস্তু, দুইটা বস্তু আনলিমিটেড ঘর্ষণ বল জেনারেট করতে পারে না। সে তার প্রকৃতির, সে তার মসৃণতার উপর নির্ভর করে, যত বেশি মসৃণ হয় তত কম ঘর্ষণ বল সে জেনারেট করতে পারে, যত বেশি অমসৃণ হয় তত বেশি ঘর্ষণ বল সে জেনারেট করতে পারে। তো তো এখান আমরা এরপর তাহলে যখন আমাদের প্রয়োগকৃত বলটা কি হবে, ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়ে যাবে, আমাদের প্রয়োগকৃত বলটা যখন ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে, তখন তাহলে কি ঘটবে সেটা যদি এখন আমরা দেখি, যে এই যে সেম বস্তু আছে, এই বস্তুর উপর মনে করো যে সর্বোচ্চ ঘর্ষণ মান হয় 10 নিউটন আগের মতোই, কিন্তু আমরা প্রয়োগ করলাম কি করলাম, আমরা 11 নিউটন বল প্রয়োগ করলাম। এবার কিন্তু কি হবে, বস্তুটা এই দিকে গতিশীল হতে পারবে। বস্তুটা যখন এইদিকে গতিশীল হতে পারবে, তার কারণ কি, এখানে 1 নিউটন বল কি আছে, সে এক্সট্রা এদিকে পাচ্ছে। তো তার মানে কি, এই যে ঘর্ষণ বল আছে, সে কিন্তু কি করলে, হেরে গেল। এবার সে বাঁধ, এই যে তার যে বাধা, অর্থাৎ তার যে বাঁধটা, এই বাঁধটা ভেঙে গেল। সো নদীতে যখন বাঁধ ভেঙে যায়, তখন ওই বাঁধটা কি আর টিকে থাকে না। একবার যদি এক জায়গায় ভেঙে যাওয়া শুরু করে, তারপর আস্তে আস্তে কি হয়, ওই বাঁধ নাই হয়ে যায়, ফলে পুরো পানি কি হয়, একদিক থেকে আরেক দিকে যায়, অর্থাৎ বাঁধটা ফেল করে ফেলে। কিন্তু ঘর্ষণ বল হচ্ছে, সে নাছোড়বান্দা, সে কিন্তু ফেল করে না। সে কি করে, বস্তুকে যখন গতিশীল করা হয়, সে তখনও কাজ করে। কি করে, একটা বস্তু যখন ঘর্ষণ বলের চেয়ে বেশি বল প্রয়োগ করে আমরা যখন তাকে গতিশীল করে ফেলি, তখনও ঘর্ষণ বল সে হেরে যাবে, কিন্তু ছেড়ে দিবে না। সে তখনও কি করবে, কাজ করা শুরু করবে। সে কন্টিনিউয়াসলি গতির বিরুদ্ধে কাজ করতেই থাকবে, বাধা দিতেই থাকবে, যদিও সে পারবে না থামাতে, যেহেতু প্রকৃত বল তার চেয়ে বেশি। তো এই যে বস্তুটা গতিশীল হওয়ার পরও যে ঘর্ষণ বলটা কাজ করে, সেটাকে বলা হয় গতি ঘর্ষণ। যে কোনো একটি তলের উপর আরেকটি তল গতিশীল হলে সেই দুই তলের গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল উৎপন্ন হয়, সেটা হচ্ছে ঘর্ষণ বল। এখন এইখানে জেনারেলি যেটা হয়, আমরা যে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান যদি 10 নিউটন হয়, আমরা অনেকে ভাবতেই পারি যে এরপর যখন আমরা 11 নিউটনের দিকে বল প্রয়োগ করব, তাহলে সে আমরা 11 নিউটন দিচ্ছি, সে 10 নিউটন কন্টিনিউয়াসলি দিতেই থাকবে। কিন্তু বাস্তবে এটা না, বাস্তবে হচ্ছে সে যখন একবার হেরে যাবে, তখন সে একটু দুর্বল হয়ে যাবে। অর্থাৎ এই স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানের চেয়ে গতি ঘর্ষণের মানটা একটুখানি কম হয়ে যায়। গতি ঘর্ষণের মানটা কি হয়, একটুখানি কম হয়। এটা একটুখানি মাথায় রাখতে হবে। একই তল, একই সেম তল, ওই তলে যখন আমরা বস্তুকে গতিশীল করতে চাই, তখন ওই বস্তুকে গতিশীল করার জন্য স্থিতি ঘর্ষণের বিরুদ্ধে একটুখানি স্থিতি ঘর্ষণের যে সর্বোচ্চ মান, এটা একটু বেশি হয়, অর্থাৎ আমাদেরকে একটু তুলনামূলক বেশি বল প্রয়োগ করতে হয়। কিন্তু যখন সে গতিশীল হয়ে যায়, তখন তাকে রানিং রাখার জন্য আমরা মনে করতে পারি তাকে রানিং করার জন্য যে বলটা প্রয়োগ করতে হয়েছে, কন্টিনিউয়াসলি ওই একই পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তার কারণ ঘর্ষণ বল সেম থাকবে, কিন্তু সেটা না, যখন বস্তুটা রানিং হবে, তখন ওই যে গতি ঘর্ষণের মানটা স্থিতি ঘর্ষণের মানটার চেয়ে গিয়ে একটুখানি কমে যাবে। অর্থাৎ গতিশীল হওয়ার পর আমাদেরকে তুলনামূলক একটু কম বল প্রয়োগ করলেও চলে। যারা আমরা গাড়ি চালাই, সাইকেল চালাই মেনলি, এটা সহজে বুঝতে পারি। সাইকেলে প্রথমে রান করতে একটুখানি বেশি কষ্ট হয়, কিন্তু সাইকেলে যদি রান হয়ে যায় একবার, তখন কি আমাদেরকে তুলনামূলকভাবে একটু কম বল প্রয়োগ করলেই কি সাইকেলটা সুন্দরভাবে এগিয়ে যায়। অর্থাৎ স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানের চেয়ে গতি ঘর্ষণের মানটা একটুখানি কম হয়, এবং এটা কতখানি কম হয় সেটা মাধ্যমের প্রকৃতি এগুলোর উপর নির্ভর করে। তাহলে আমরা গতি ঘর্ষণটা বুঝতে পারলাম। তো এরপর আমরা যাই, আরেক ধরনের ঘর্ষণ আছে, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা কি, কোনো বস্তু কোনো তলের উপর গড়িয়ে চললে ওই তল এবং বস্তুর পৃষ্ঠের মধ্যে যে ঘর্ষণ বল উৎপন্ন হয়, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। তাহলে এই জিনিসটাকে যদি আমরা বুঝতে চাই, আমরা
এই স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ যখন আলোচনা করছি তখন কিন্তু আমরা চিন্তা করছি কেমন, যে একটা বস্তু আর একটা বস্তুর উপর দিয়ে কি যাবে, এরকম পিছলিয়ে যাবে, এটাকে বলা হয় বিসর্প। অনেক সময় সাপের মতো সে কি করে পিছলিয়ে যাবে, এই জন্য গতি ঘর্ষণের আর একটা নাম কিন্তু বিসর্প ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণ, বিসর্প ঘর্ষণ বা পিছলানো। এগুলো এমসিকিউর জন্য অনেক সময় কাজে লাগে। বিসর্প ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণ। তো একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু এরকম পিছলিয়ে যাবে, এটা হচ্ছে স্থিতি এবং গতি ঘর্ষণের ক্ষেত্রে আমরা দেখলাম। কিন্তু সবসময় যে তাই হয় এমন কিন্তু না, কখনো কখনো কোনো বস্তু কি, বিশেষ করে চাকা যেগুলো আছে, চাকার ক্ষেত্রে কিন্তু ওরা গড়িয়ে গড়িয়ে যায়, ওরা কি করে গড়িয়ে গড়িয়ে যায়। তো এখানে ঘর্ষণ বলটা কিভাবে কাজ করে, আমরা যখন বিশেষ করে যারা খেলনা গাড়ি দেখছি, ছোটবেলায় খেলছি বা ছোটদের খেলনা গাড়ি আমরাও হাতে নিয়ে অনেক সময় দেখবো উল্টায় চাকাটাকে আমরা ঘুরানোর চেষ্টা করি। তো চাকা কিন্তু খুব সুন্দর ঘুরে যায় যখন আমাদের হাতে থাকে উপরে। এরপরে এই গাড়িটাকে যখন আমরা কি করি, এই মাটিতে রেখে দেই, তখন কিন্তু এই গাড়ি কি করে, সামনের দিকে দৌড় দেওয়া শুরু করে। এখন সামনের দিকে দৌড় দেওয়া শুরু করে কেন, গাড়িটা যখন কি ছিল, শূন্য ছিল, তখন কিন্তু চাকাটা নিজ অক্ষের সাপেক্ষে কি খুব সহজেই ঘুরতেছিল। তখন এই যে চাকার যে পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠটাকে বাতাস কিছু বাধা দিচ্ছিল, কিন্তু সেই যে বাতাস কিছু এইদিকে সে ঘুরতেছে, তো প্রত্যেকটা তলে কিন্তু বাতাস বাধা দিচ্ছে, তো ওই বাধাটা কিন্তু কম, এটা প্রবাহী ঘর্ষণ, ওটা তুলনামূলক কম, সহজে ঘুরতে পারে। কিন্তু এইটাকে যখন আমরা কি করি, মাটিতে রেখে দেই বা কোনো তক্তা বা কোনো কিছু প্ল্যাটফর্মের উপর রেখে দেই, তখন কিন্তু যখন চাকাটা এইটার উপর টাচ করে, তখন কিন্তু এইখানে কি সে ঘুরতে পারে না, সে বাধা পায়। এই জন্য সে কি করে, এই যে সামনের দিকে এগিয়ে যায়, এই অংশটা সামনে আসে, তারপরটা এটা আসে, তারপরটা এটা আসে, এরকম করে করিয়ে সামনের দিকে সে ঘুরতে ঘুরতে এবার কি গাড়িটা সামনের দিকে এগিয়ে যায়। এই যে একটা বস্তুকে ঘুরতে সাহায্য করতেছে যে ঘর্ষণটা যদি না থাকতো, তাহলে চাকা কিন্তু এইখানেই এই এক জায়গাতেই ঘুরতে থাকে। অনেক সময় চাকা কাদায় যখন আটকে যায়, তখন আমরা দেখি ওই চাকাটাকে একই জায়গায় ঘুরতে 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 থাকে, গাড়ি আর সামনের দিকে আগায় না। তার মানে ওইখানে কি আবর্ত ঘর্ষণটা কাজ করে না। ঠিক আছে, তো আবর্ত ঘর্ষণের ফলে একটা বস্তু কি করে, একটা তলের উপর গড়িয়ে যেতে পারে। তো একটা ইনফরমেশন মাথায় রাখবা, স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণের চেয়ে আবর্ত ঘর্ষণের মানটা একটুখানি কম, অর্থাৎ এই ঘর্ষণটা সবচেয়ে দুর্বল ঘর্ষণ। এই জন্য কোনো জিনিসকে পিছলিয়ে নিয়ে যাওয়ার চেয়ে চাকার উপর দিয়ে গড়িয়ে নিয়ে যাওয়াটা কি তুলনামূলকভাবে সহজ। তার মানে আমরা বুঝলাম যে আবর্ত ঘর্ষণের কারণে কোনো বস্তু ঘুরতে পারে, এবং ঘর্ষণ বলের মধ্যে আবর্তন ঘর্ষণ বলের মানটাই হচ্ছে সবচেয়ে কম। এটা ঘর্ষণ বলের মান না, মেনলি এটাকে ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। আমরা গুণাঙ্ক কি জিনিস পরে দেখবো। আর একটা ঘর্ষণ আমরা আলোচনা করবো, এটা অলরেডি আমরা বলেছি ওই সম্পর্কে, সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ এক ধরনের বিশেষ ধরনের গতি ঘর্ষণ, কিন্তু প্রবাহী আমরা তখনই বলবো যখন মাধ্যম, অর্থাৎ যে বস্তুটার উপর দিয়ে যাবে সেই বস্তু দুইটা হবে প্রবাহী, সেই বস্তু হবে প্রবাহী, অর্থাৎ যার ভিতরে আমরা এখানে সবসময় দেখতেছি একটা বস্তু আর একটা বস্তুর উপর দিয়ে বা মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ যার মধ্য দিয়ে বা যার উপর দিয়ে যাচ্ছে সেটা যদি প্রবাহী হয়, আমরা প্রবাহী জানি কি, তরল এবং গ্যাসকে কি বলা হয়, প্রবাহী বলা হয়। তখন তরল এবং গ্যাস প্রবাহিত হইতে পারে, এই জন্য তরল এবং গ্যাসকে প্রবাহী বলা হয়। তো তো এইটা একটা পদার্থ যদি হয় প্রবাহী, আর যে বস্তুটা যাবে দ্বিতীয় যে বস্তুটা, সেটা কি হইতে পারে, কঠিন হইতে পারে, তরল হইতে পারে, গ্যাস হইতে পারে বা সুতরাং কঠিন, তরল এবং গ্যাসীয় কোনো পদার্থ যদি তরল এবং গ্যাসের মধ্যে দিয়ে কি করে বা প্রবাহী পদার্থের মধ্যে দিয়ে যখন যায়, তখন যে ওই যে প্রবাহী পদার্থটা ওই কঠিন, তরল বা গ্যাস যেটাই হোক না কেন, তাকে কি করে, গতির বিরুদ্ধে একটা বাধা প্রদান করে। এই বাধাটাকে বলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এটাকে সহজে আমরা বলতে পারি যে প্রবাহী পদার্থের মধ্য দিয়ে যখন কোনো পদার্থ গতিশীল হয়, তাহলে এখানে কিন্তু ফিক্সড করা আছে মাধ্যমটা প্রবাহী পদার্থ হইতে হবে, কিন্তু যে যাবে সে কিন্তু ফিক্সড না, সেটা যে কোনো পদার্থই হইতে পারে। যে কোনো পদার্থ যখন প্রবাহী পদার্থের মধ্যে দিয়ে গতিশীল হয়, তখন ওই প্রবাহী পদার্থ ওই বস্তুর তলে যে বাধাদানকারী বল প্রয়োগ করে, সেটা হচ্ছে গিয়ে প্রবাহী ঘর্ষণ। তো প্রবাহী ঘর্ষণের কারণেই কিন্তু পানিতে আমরা সাঁতার কাটতে পারি, মাছ সাঁতার কাটতে পারি। ঠিক আছে, তো প্রবাহী ঘর্ষণের কারণেই আমরা প্যারাশুট ব্যবহার করে ধীরে ধীরে মাটিতে অবতরণ করতে পারি। তার কারণ আমরা যদি উপর থেকে লাফ দিতাম, তাহলে বাতাস আমাদের শরীরেও বাধা দিত, কিন্তু সেটা খুব বেশি ক্রিয়াশীল হইতো না। কিন্তু যখন প্যারাশুট হবে, অনেক বড় প্যারাশুট হবে, তাহলে কি হবে, অনেক বড় জায়গা জুড়ে বাতাস কি করবে, প্যারাশুটকে বাধা দিবে, ফলে আমরা আস্তে আস্তে নিরাপদে গিয়ে
নিচের দিকে নামতে পারবো। তার মানে প্রবাহী ঘর্ষণ, আমরা ঘর্ষণগুলোকে সবসময় আমাদের শত্রু মনে করি, কিন্তু ঘর্ষণ কিন্তু আমাদের শত্রু না, এটা আমরা আলোচনা করব। ঘর্ষণ কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের কি জন্য কি করে, উপকারী করে। ঠিক আছে, তো প্রবাহী ঘর্ষণের কারণে আমরা আস্তে আস্তে নামতে পারি। এখন আমরা ঘর্ষণের জন্য কিছু কি করব, রাশিমালা দেখব। তার আগে আমরা দেখব যে হ্যাঁ আচ্ছা, ঘর্ষণ বল আমরা ওইটাই দেখি যে এখানে ঘর্ষণ বলটা কিসের সাথে সম্পর্কিত, অর্থাৎ একটা বস্তুর যে আমরা বলতেছি দুইটা, একটা বস্তুর উপর দিয়ে যখন আরেকটা বস্তু যাবে বা দুইটা তলের সংস্পর্শে থেকে যখন দুইটা তল অগ্রসর হবে, তখন সেই ঘর্ষণ বলটা কিসের উপর মেইনলি নির্ভর করে। ঠিক আছে, তো এখানে বলতেছে যে ঘর্ষণ বলের মান কোনো বস্তুর উপর তল কর্তৃক প্রদত্ত প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তো এই জিনিসটা বোঝানোর জন্য আবার নিউটনের থার্ড ল যেটা, ওইটাকেই আমরা কি করতেছি, ব্যবহার করতেছি। ওইটার উপরই নির্ভর করে মূলত ঘর্ষণ বলটা ওইভাবেই তৈরি হয়। তো দেখো কিভাবে হয়। তো এমনি জেনারেলি ওই কথা বাদ দাও, আমরা এমনিতেই জেনারেলি কি করি, চিন্তা ভাবনা করি। এটা কমন সেন্স আমাদের বলে যে এটা যদি একটা কি হয়, অমসৃণ তল হয়, এর উপর যদি আর একটা অমসৃণ তলের বস্তু কি থাকে, এরকম করে গতিশীল হয়। এখন আমরা যদি কি করি, বস্তু দুইটাকে একটার সাথে আর একটাকে কি করি, খুব শক্তভাবে কি করি, লাগিয়ে দেয়। এই যে বস্তু দুইটা আছে, এই বস্তুটাকে যদি কি করি, আমরা এই দিক থেকে চাপ প্রয়োগ করি, এদিক থেকেও চাপ প্রয়োগ করি, এদিক থেকেও চাপ প্রয়োগ করি, অথবা এই বস্তুটা যদি কি হয়, একটা টেবিল হয় বা ভূমি হয়, তাহলে এই নিচ থেকে তা প্রয়োগ করা দরকার নেই, ও এমনিতেই স্টিল থাকবে। তো আমরা যদি উপর থেকে কি করি, বেশি বল প্রয়োগ করি, তাহলে কিন্তু এই খাঁজগুলো পরস্পরের সাথে বেশি জোরে কি হবে, আটকে যাবে। তার কারণ আমরা এই জন্যই তো যখন একটা ঠেলা গাড়িতে যখন বেশি খালি থাকে, তখন ঠেলা গাড়িটা টেনে নেওয়া যাওয়া সহজ। বাট ঠেলা গাড়িটা যদি যখন অনেক বেশি বোঝাই থাকে, তখন কিন্তু ঠেলা গাড়িটা টেনে নিয়ে যাওয়া আমাদের জন্য কি হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। কেন? তার কারণ ঘর্ষণ বলটা তখন বেড়ে যায়। কেন বেড়ে যাবে? তার কারণ যখন এই দিক থেকে বেশি পরিমাণ বল প্রযুক্ত হবে, তখন এই যে খাঁজগুলো আছে, এই খাঁজগুলো পরস্পরের সাথে অনেক শক্তভাবে কি হবে, আটকে যাবে। তার মানে উপর থেকে প্রযুক্ত বলটা কি যত বেশি হবে, অর্থাৎ এটা এই তলটাকে যত শক্তভাবে লেপ্টে ধরবে, ঘর্ষণ বলের মান তত বেশি হবে। আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা দেখলাম যে এখানে যত বেশি কি করা হবে, বল প্রয়োগ করা হবে, এটাকে যদি স্থির থাকতে হয়, তাহলে সেও কি করে উপরের দিকে সমান কি করবে, বল প্রয়োগ করবে। তো তার মানে এটার এই প্রয়োগকৃত বল, এটা বস্তুর ওজন যদি সাধারণত একটা বস্তু যদি নর্মালি আমরা রেখে দেই, তাহলে সেটা কি হয়, সাধারণত সেটা বস্তুর ওজনেরই সমান হয়, তাই কিনা? নর্মাল বস্তু তাহলে নিচের দিকে কতটুকু বল প্রয়োগ করবে, তার ওজনের সমান। তাহলে এই বস্তুটাও তাকে ধরে রাখার জন্য উপরের দিকে কতটুকু বল প্রয়োগ করবে, ক্রিয়ারই সমান হবে। সেই প্রতিক্রিয়াটা আর সমান মূলত কি হবে, mg হবে। তো এখানে আমরা mg না বলে আমরা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে ঘর্ষণ বলটা কি হয়, এই প্রতিক্রিয়া বলের কি সমানুপাতিক, অর্থাৎ তলটা এই বস্তুর উপর যে প্রতিক্রিয়া বল দিচ্ছে তার সমানুপাতিক। তাহলে আমরা আর না লিখে মেনলি লিখতে পারি কি, mg লিখতে পারি। ঠিক আছে, কিন্তু তারপরও আর কেন বলা হলো, সেটা একটা বিশেষ ক্ষেত্র। যখন একটা বস্তু সবসময় যেই তলটা বাঁকা হয়ে থাকবে বিষয়টা তা তো না, একটা এরকম হেলানো তলের উপরেও তো বস্তু থাকতে পারে, তখন ওজন কাজ করে নিচের দিকে, আর প্রতিক্রিয়া কিন্তু কাজ করে কোন দিকে, এই দিকে। তখন কিন্তু এই আর mg কি হবে না, সমান হবে না। কিন্তু ঘর্ষণ বল নির্ভর করবে এই প্রতিক্রিয়া বলের উপর। সো ওটা নিয়ে এখন আমি আলোচনা করতেছি না, এখন আমি জিনিসটাকে সহজভাবেই কি করতেছি, ব্যাখ্যা করতেছি যে একটা বস্তু অনুভূমিকভাবে থাকলে কাজটা কিভাবে করে। অনুভূমিকভাবে কাজ করলে এখানে ওজনটাই হবে কি, তার প্রতিক্রিয়ার সমান। যতটুকু ওজন হবে তার প্রতিক্রিয়াও, এই যে তলটা আছে এই তলটা ওই বস্তুর উপর ততখানি প্রতিক্রিয়া দিবে। এই জন্য প্রতিক্রিয়ার সাথে হিসাব করা হয়। তাহলে ঘর্ষণ বলটা হবে এই প্রতিক্রিয়া যত বেশি হবে, অর্থাৎ ক্রিয়া যত বেশি হবে। ক্রিয়া হচ্ছে কি, বস্তুর ওজন যত বেশি হবে, বস্তুর ওজন যত বেশি হবে। এরপর এই বস্তুর উপর যদি একজন মানুষ উঠে দাঁড়ায় থাকে, আর ওই মানুষের ওজন, বস্তুর ওজন, সবকিছু মিলেই ওজন আর কি, সহজ কথায়। তাহলে এই যে ঘর্ষণ বলটা নির্ভর করবে কার উপর, বস্তুর ওজনের উপর নির্ভর করবে, মেইনলি প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করবে। কিন্তু অনুভূমিক বস্তুর জন্য বস্তুর ওজন এবং প্রতিক্রিয়া বল কি হয়, সমান হয়। সেই অর্থে আমরা বলতেই পারি যে ঘর্ষণ বল প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, অথবা অনুভূমিক তলের জন্য
ঘর্ষণ বল বস্তুর ওজনের সমানুপাতিক, অর্থাৎ বস্তুর ওজনটা যত বেশি হবে ঘর্ষণ বলও তত বেশি হবে। তো তারপর সূত্র প্রতিপাদনের খাতিরে বা সংজ্ঞা দেওয়ার খাতিরে আমরা আর কেই কি করবো উল্লেখ করবো। তার কারণ আমরা যখন সংজ্ঞা দেই তখন ইউনিভার্সালি কি করি সংজ্ঞাটা দেই, যেন সব জায়গাতে এটা কি খাটে। আর এখানে বিশেষ ক্ষেত্রে অনুভূমিক ক্ষেত্রের জন্য আমরা অঙ্ক করার সময় এটাই লিখবো। তো এখন আমরা যদি এখানে এফ প্রপোর্শনাল কি বলি আর বলি অথবা এম জি বলি, যেটাই বলি না কেন, তাহলে এফ সমান, তাহলে এই যে ঘর্ষণ বল সমান সমানুপাতিক ধ্রুবক তুলে দিয়ে আমাদের একটা কি করতে হবে, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমানুপাতিক ধ্রুবক নিতে হবে, এই সমানুপাতিক ধ্রুবক আর, অথবা আমরা লিখতে পারি কি মিউ এম জি। তো আমরা দুইটা জিনিস লিখতে পারি, একটা হচ্ছে কি, তাহলে আমি মিউ এম জি দিয়েই বোঝাচ্ছি তোমাদের বিষয়টা, ঠিক আছে। তাহলে এই যে মিউ এম জি ঘর্ষণ বল, তাহলে এই যে তাহলে ঘর্ষণ গুণাঙ্কের মানটা কত হবে। তো আমি বরাবরই বলি ঘর্ষণ গুণাঙ্ক বা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা কি করি ওখানে একটা মান একটা প্রতীক বসাই, যেটাকে আমরা সাধারণত সমানুপাতিক ধ্রুবক বলি, এবং সমানুপাতিক ধ্রুবকগুলো বিভিন্ন ইকুয়েশনের ক্ষেত্রে বিভিন্ন নামে পরিচিত। এইখানে এই সমানুপাতিক ধ্রুবকটার নাম আছে ঘর্ষণ গুণাঙ্ক। কি গুণাঙ্ক? ঘর্ষণ গুণাঙ্ক বলা হয় এখানে। এখন এই ঘর্ষণ গুণাঙ্ক কি বলে? তো ঘর্ষণ গুণাঙ্ক একটা প্রাথমিক মান, আমি বারবারই বলি, যারা আমার ক্লাস করছো সবসময় বুঝো যে আমরা যখন বলতেছি সমানুপাতিক মানে কি এফ প্রপোর্শনাল এম জি, অর্থাৎ ওজন এফ যদি ওজনের সমানুপাতিক হয় তাহলে ওজন কি হবে, যত গুণ হবে ঘর্ষণ বলো তত গুণ হবে, ঠিক আছে। এখন আমি বলতেছি ওজন যত গুণ ঘর্ষণ বলো তত গুণ, কার কত গুণ কার যত গুণ, তাই না? তার মানে কি একটা নির্দিষ্ট ওজনের জন্য একটা নির্দিষ্ট বল তো জানা থাকা লাগবে ঘর্ষণ বল, তারপর না ওই ওজনের 2 গুণ যখন হবে তখন ওই বলটারও 2 গুণ হবে, ঠিক আছে। তার মানে আগে কি করা হয়, ডান দিকের একটা নোন রাশির জন্য একটা মান বের করা হয়, ওই মানটাকেই মূলত আমরা কি বলি মিউ বলি। এখন মিউটাকে সংজ্ঞায়িত করার জন্য জেনারেলি এখানে যেটা থাকে এগুলোর এমন একটা মান নেওয়া হয় যেন এটা 1 হয়ে যায়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এম জি সমান যদি 1 নিউটন হয় আর অথবা কি এম জি প্রতিক্রিয়া বল হোক বা বস্তুর ওজন হোক, সেটা যদি 1 নিউটন হয়, কথার কথা সেটা যদি কি হয় 1 নিউটন হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি এফ সমান কিন্তু মিউ। তার কারণ কি এম জির মান তো 1, তাহলে এফ সমান হলো মিউ। তাহলে আমরা মিউকে সংজ্ঞায়িত করতে পারি কি, কোনো বস্তু অনুভূমিকভাবে 1 কেজি বস্তু কোনো তলের উপর থাকলে ওই 2 তলের মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হবে সেটাই হচ্ছে তার কি ওই 2 তলের জন্য ঘর্ষণ গুণাঙ্ক, অর্থাৎ 1 নিউটন বল। আবার বাঁকা তলের জন্য আমরা সেক্ষেত্রে যদি প্রতিক্রিয়া বল দিয়ে হিসাব করি, তাহলে দুইটি বস্তুর মধ্যে যদি একটা তলের উপর যদি একটা বস্তু থাকে এবং তার যদি অভিলম্বিক প্রতিক্রিয়ার মান 1 নিউটন হয়, ওই 1 নিউটন প্রতিক্রিয়া বলের জন্য যে পরিমাণ ঘর্ষণ বল তৈরি হবে সেটাই হচ্ছে ওই 2 তলের জন্য ঘর্ষণ গুণাঙ্ক। তো যে কোনো 2টা তলের জন্য এরকম 1 নিউটন বস্তু বসিয়ে ঘর্ষণ গুণাঙ্কের মান হিসাব করা হয়। এরপর যদি এটা 2 নিউটন হয় তাহলে ঘর্ষণ গুণাঙ্কে, তাহলে 2 নিউটন হলে কি হবে, এফ সমান মিউ ইন্টু 2 হবে, 4 নিউটন হলে মিউ ইন্টু 4 হবে। এইভাবে কি ঘর্ষণ গুণাঙ্কগুলোকে যারা এগুলো নিয়ে কাজ করে তারা কি করে পরীক্ষা নিরীক্ষা করি প্রতিটি বস্তুর জন্য কি করে, যে কোনো 2 জোড়া বস্তুর জন্য এরকম ঘর্ষণ বলটা কি করে 1 নিউটন নিয়ে হিসাব করে রেখে দেয়। এরপর ওই একই ধরনের পদার্থ নিয়ে যখন আমরা কাজ করি তখন ওর ওয়েট মাপি, আমরা 1 নিউটনের জন্য তো আমরা জানি, তাহলে ওই নির্দিষ্ট নিউটনের জন্য কতটুকু হবে এই ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, সেটা এফ সমান হচ্ছে কি মিউ, এই যে মিউ আর, তাহলে এফ সমান পেলাম মিউ আর, এই আমরা আর কে অনুভূমিক তল যখন হবে তখন আর আর এম জি সমান হবে, অর্থাৎ আমরা লিখতে পারবো কি মিউ এম জি। এখন এটা হলো জেনারেলি ঘর্ষণ বলের জন্য কি একটা ইকুয়েশন। এখন আমরা তো দেখলাম যে ঘর্ষণ বল 2 ধরনের, একটা গতি ঘর্ষণ আর একটা আছে স্থিতি ঘর্ষণ। তাহলে গতি ঘর্ষণের জন্য এটা কেমন হবে আর স্থিতি ঘর্ষণের জন্য এটা কেমন হবে? তো তেমন কিছুই না, শুধুমাত্র গতি ঘর্ষণের জন্য ওটাকে আমরা গতি ঘর্ষণ গুণাঙ্ক বলবো, অর্থাৎ এটা এফ এস সমান হবে মিউ এস ইন্টু আর বা এম জি। অনুভূমিক তলের জন্য আর মানে এম জি হবে, আর যে কোনো তলের জন্য আর, অথবা গতিশীল বস্তুর জন্য আমরা বলবো এফ কে সমান মিউ কে আর। তাহলে এটা কিন্তু কি এই যে মিউ এস এটা হিসাব করা গতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণের জন্য, এটা কিন্তু সীমাস্থ মানের জন্য হিসাব করা হয়, ঠিক আছে। এটা কিন্তু কিসের জন্য হিসাব করা হয়, সর্বোচ্চ মান বা স্থিতি ঘর্ষণের জন্য
স্থিতি ঘর্ষণের যে সীমাস্থ মান আছে এটার জন্য কি করা হয়, হিসাব করা হয়। ঠিক আছে, তার মানে আমরা যদি কোন দুইটা তলের মধ্যেকার কি জানি, মিউ এস এর মান জানি এবং সেই বস্তুর প্রতিক্রিয়া বল তথা অনুভূমিক তলের জন্য যদি আমরা বস্তুটার ওজন জানি, তাহলে কি পরিমাণ ঘর্ষণ বল সর্বোচ্চ সেখানে জেনারেট হবে সেটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তো একটা উদাহরণ হিসেবে যদি আমি বলি যে এইটা একটা তল, এই তলের উপর একটা কি আছে, 10 কেজি ভরের বস্তু আছে আর এদের ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে 0.2 উদাহরণ হিসেবে। তাহলে এখানে কি পরিমাণ ঘর্ষণ বল জেনারেট হবে, তাহলে ঘর্ষণ বল জেনারেট হবে এফ সমান আমরা জানি মিউ ইন্টু আর, আর অনুভূমিক তলের জন্য আর এর মান হবে এমজি, তাহলে মিউ ইন্টু এম এর মান কত, এমজি, তাহলে হবে কি মিউ ইন্টু 10 ইন্টু 0.2, ও সরি মিউ এর মানই তো 0.2, 10 ইন্টু 9.8, তাহলে 0.2 ইন্টু এটা হবে কত 9.8, তাহলে এটা হিসাব করলে যা হবে সেটাই হচ্ছে কত 9.8, এটা হবে এই দুই তলের মধ্যেকার ঘর্ষণ বল। ঠিক আছে, তো এটা ক্যালকুলেটর টিপলে যে মান হবে সেটাই এই দুই তলের মধ্যে ঘর্ষণ বল হবে। তো এইভাবেই আমরা স্থিতি ঘর্ষণ বল বের করতে পারি। যদি গতি ঘর্ষণ হয় তাহলে গতি ঘর্ষণের ক্ষেত্রে সেটা আমরা বের করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের গতি ঘর্ষণ গুণাঙ্কটা জানা লাগবে, এটা মিউ কে জানা লাগবে, এটা মিউ এস দেওয়া ছিল। তো যাই হোক, এভাবে আমরা স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ গুণাঙ্ক জানা থাকলে, স্থিতি আর বস্তুর ওজন যদি জানা থাকে তাহলে অনুভূমিক তলের উপর কি পরিমাণ ঘর্ষণ বল কাজ করবে সেটা আমরা বের করতে পারবো। তো যদি সেটা বাঁকা তল আনত তল হয় সেটা নিয়ে আমি এখন আলোচনা করতেছি না, তো ওটা আমরা পরে হয়তো অন্য কোনো এক ক্লাসে দেখাবো। তো এখন এই যে ঘর্ষণ বল তৈরি হলো, তাহলে এখন ঘর্ষণ বল যখন তৈরি হবে তখন নিউটনের দ্বিতীয় লটা কিভাবে কাজ করবে, এখানে যদি এটি আমরা বুঝতে পারি তাহলে নিউটনের তৃতীয় লটা কিভাবে কাজ করবে সেটাও আমরা, যে কোশ্চেনগুলো আমাদের উপস্থাপিত হয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা দিতে পারবো আস্তে আস্তে। তো আমরা মনে করি এই দুই তলের এই বস্তুটাকে এই তলের উপর যদি আমরা কি করি এফ নিউটন বল প্রয়োগ করি তাহলে এখানে ঘর্ষণ বল জেনারেট হয়। সেই ঘর্ষণ বলের মান হচ্ছে মনে করো এফ, এখানে মিউ এর মান আর বস্তুর ওজন যদি যাওয়া থাকে তাহলে আমরা কি পাবো, আর পাবো, আর সমান এমজি হবে। তো ওখান থেকে আমরা ঘর্ষণ বলের একটা মান পেয়ে যাবো, সর্বোচ্চ ঘর্ষণ বলের মান আমরা পেয়ে যাবো। মিউ এস এর মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো, সর্বোচ্চ ঘর্ষণ বল কি পরিমাণ জেনারেট হইতে পারে সেটা আমরা এখানে বের করতে পারবো। আমরা ধরে নেই যে এখানে সর্বোচ্চ ঘর্ষণ মান জেনারেট হইতে পারে কত, 10 নিউটন। আমরা আগেই বলছি ঘর্ষণ বল কিন্তু একইবারই 10 নিউটন জেনারেট হবে না, কতটুকু বল জেনারেট হবে সেটা নির্ভর করবে প্রযুক্ত বলের উপর। সো এইভাবে কেউ চিন্তা করতেই পারে যে ঘর্ষণ বলের মান পেলে আমরা 10 নিউটন আর বল প্রয়োগ করেছি আমরা 5 নিউটন, 5 মাইনাস 10 সমান -5 নিউটন, এখানে কি হয়েছে বল হয়েছে, তাহলে এম এ, তাহলে এ সমান হবে কি -5/m, তাহলে ঘর্ষণ বলের কারণে বস্তুটা উল্টা দিকে গতিশীল হবে। বিষয়টা মোটেও এরকম নয়, বিষয়টা মোটেও এরকম নয়। কেন, তার কারণ আমরা এর আগেই বলছি যে ঘর্ষণ বল প্রয়োগকৃত বলের রেসপন্সেই কি হয়, জেনারেট হয়। প্রয়োগকৃত বল যতখানি হয় সেই অনুপাতেই কি হয়, ঘর্ষণ বল জেনারেট হয়। তো ঘর্ষণ বল বাট ঘর্ষণ বল জেনারেটের একটা কি আছে, সর্বোচ্চ লিমিট আছে, ওই লিমিট পর্যন্ত জেনারেট হইতে পারে, তার চেয়ে বেশি হয় না। অর্থাৎ আবার যে জিনিসটা বলি, আমার ধরে নেই যে এখানে সর্বোচ্চ ঘর্ষণ বলের সীমাস্থ মান হচ্ছে 10 নিউটন, তাহলে আমরা যখন 1 নিউটন দেব তখন কিন্তু 10 নিউটন ঘর্ষণ বল তৈরি হবে না, ঘর্ষণ বল তৈরি হবে 1 নিউটনই। এরকম করে যখন 2 হবে 3, এরকম ঘর্ষণ বল যখন আমরা 10 নিউটন যখন প্রয়োগ করব, প্রযুক্ত বল 10 নিউটন হবে, তখন কেন ঘর্ষণ বল 10 নিউটন জেনারেট হবে। এরপর যখন আমরা 10 প্লাস করব তখন কিন্তু এই আর 10 প্লাস হবে না, তখন আমরা বলেই দিয়েছি ঘর্ষণ বল সর্বোচ্চ 10 নিউটনই হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমরা 10 নিউটন সর্বোচ্চ, আমরা যদি 1 2 3 4 5 6 7 8 এরকম করে 10 নিউটন পর্যন্ত বল প্রয়োগ করে তাহলে কি পাই আমরা, তাহলে এইখানে নিউটনের দ্বিতীয় সূত্র এখন এই বস্তুর উপর আমরা কি করব, অ্যাপ্লাই করব। তো আমরা যখন কপিকল পড়েছি তখন যে কোনো একটা নির্দিষ্ট বস্তুর জন্য নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করছি, সমান চিহ্ন এই দিকে দিয়েছি, আমরা এই দিকে লিখেছি কি কার্যকরী বল, এই দিকে লিখেছি আমরা কি কার্যকরী বল। অর্থাৎ একটা বস্তুর উপর যতগুলো বল কাজ হচ্ছে তাদের কি মোট কার্যকরী বল, অর্থাৎ তাদের ভেক্টর যোগফল। এখানে আমরা সরলরৈখিক বলগুলো হিসাব করি, এই জন্য একই দিকে যদি কাজ করে তাহলে যোগ করি, আর বিপরীত দিকে কাজ করলে আমরা কি করি, বিয়োগ করি। তাহলে এখানে হবে কি এই দিকে
কার্যকরী বল হবে, আর এইদিকে হবে ওই বস্তুর ভর। অর্থাৎ যে একটা বস্তু হলে একটা বস্তু যদি দুইটা বস্তুর উপর কার্যকরী বলটা কাজ করে তাহলে দুইটা বস্তুর ভর, যতগুলো বস্তুই হোক না কেন ততগুলো বস্তুর ভর ইন্টু ওই বস্তুর মধ্যে যে ত্বরণ জেনারেট হবে সেটা। তো এখন আমরা এই যে এম ভরের বস্তুটি আছে এই বস্তুর উপর আমরা কি করতে চাই, কার্যকরী বল হিসাব করতে চাই। তাহলে এখানে প্রয়োগ করতেছি আমরা কত বল, এফ বল। তাহলে হবে কি, তো আমরা এটাকেই পজিটিভ ধরতেছি যেদিকে বল প্রয়োগ করতেছি সেটা। তো এফ আর ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করতেছে, এই জন্য কি এটা ঋণাত্মক হবে। অর্থাৎ ঘর্ষণ বল সবসময় প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করবে, ঋণাত্মক হবে, সমান হবে এম এই। তাহলে এখন যদি আমরা দেখি ঘর্ষণ বলের সীমাস্থ মান যদি কি হয় 10 হয়, তাহলে আমরা যদি এখানে কি করি 2 নিউটন বল প্রয়োগ করি তাহলে ঘর্ষণ বলও কত নিউটন হবে, 2 নিউটনই হবে। সেক্ষেত্রে বস্তুর মধ্যে কোনো ত্বরণ তৈরি হবে না, তার কারণ এদিকে হবে 0। আমরা 3 নিউটন বল প্রয়োগ করলে ঘর্ষণ বলও 3 নিউটন হবে, সেক্ষেত্রে বস্তু অগ্রসর হবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা ঘর্ষণ বলের চেয়ে বেশি বল প্রয়োগ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত বস্তু কি হবে না, গতিশীল হবে না। ইভেন আমরা যদি 10 নিউটন বলও প্রয়োগ করি তারপরও বস্তু কি হবে না, গতিশীল হবে না। কিন্তু গতিশীল হওয়ার কি হবে, উপক্রম হবে। গতিশীল হওয়ার কি হবে, উপক্রম হবে। এরপর যদি আমরা কি করি 10 প্লাস করি, অর্থাৎ এখানে যদি আমরা 11 নিউটন বল প্রয়োগ করি তাহলে 10 মাইনাস 11 ইজ ইকুয়াল টু এম এ। এম এ অর্থাৎ বস্তুর ভর যদি এ হয় তখন আমরা এ সমান লিখতে পারবো কি 1 ডিভাইডেড বাই এম। অর্থাৎ এখানে বিয়োগফল হলো কত, 1 নিউটন ডিভাইডেড বাই এম। তাহলে এই পরিমাণ কি হবে, ত্বরণ তৈরি হবে। বস্তুর ভরের উপর নির্ভর করে একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণ তৈরি হবে। তার মানে আমরা দেখলাম যে একটা বস্তুকে যখন আমরা গতিশীল করতে চাচ্ছি কোনো তলের উপর, তখন আমাদেরকে ওই বস্তুকে গতিশীল করার জন্য ন্যূনতম তার ঘর্ষণ বলের সমান বা তার ঘর্ষণ বল প্লাস আর কি, ঘর্ষণ বলের চেয়ে একটুখানি বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। বা আমরা যদি জেনারেলি বলি ঘর্ষণ বলের সমান বল ন্যূনতম পক্ষে কি করতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলেই বস্তুটা কি হবে, গতিশীল হবে। অন্যথায় কি হবে, বস্তুটি গতিশীল হবে না। তো এই জিনিসটা আশা করি এই জিনিসটাতে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে একটা বস্তুকে গতিশীল করার জন্য আমাদেরকে কি করতে হবে, কোনো তলের উপর গতিশীল করার জন্য কমপক্ষে কি করতে হবে, তার ঘর্ষণ বল যে পরিমাণ জেনারেট হবে দুই তলে সেই পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এর চেয়ে কম বল যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে, সেই বস্তু গতিশীল হবে না, কোনো দিকেই গতিশীল হবে না। কারণ ঘর্ষণ বল কাউকে গতিশীল করতে পারে না। আর ঘর্ষণ বলের চেয়ে কম বল প্রয়োগ করলে সেটাকে ঘর্ষণ বল কি করতে দেয়, কি করে, ওটাকে নিষ্ক্রিয় করে দেয়। সমান পরিমাণ ঘর্ষণ বল সে ইয়া করে, উৎপন্ন করে বস্তুটাকে কি করে, গতিশীল হতে বাধা দেয়। তার মধ্যে কোনো ত্বরণ তৈরি হয় না। এখন এই জিনিস যদি আমরা বুঝি, এখন আমরা আস্তে আস্তে কি করি, এই যে আমাদের মধ্যে যে কোশ্চেনগুলো তৈরি হয়েছিল সেই কোশ্চেনগুলো এখন আমরা কি করি, আস্তে আস্তে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে, যখন কোনো বস্তুর উপর অন্য একটি বস্তু বল প্রয়োগ করে, যখন আমরা একটা বস্তুকে কি করি, ধাক্কা দিই বা বল প্রয়োগ করি, তখন ওই বস্তুটি অনেক সময় গতিশীল হয়। কিন্তু আমরা কেন বিপরীত দিকে গতিশীল হই না, আমাদেরকেও তো ওই বস্তুটা কি করবে, সমান বিপরীত দিকে বল প্রয়োগ করবে। তাহলে এইটা বোঝার জন্য আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে যে, মনে করি আমরা এখানে সাধারণত অনুভূমিক বলের জন্য হিসাব করব, আমরা কোনো ধরনের অ্যাঙ্গুলার বলের জন্য হিসাব করব না আপাতত, জিনিসটাকে সহজ করার জন্য। যেহেতু আমরা জিনিসটা প্রথম শিখতেছি এই জন্য আমরা সাধারণত অনুভূমিকভাবে বল, যে সমস্ত বল অনুভূমিকভাবে প্রয়োগ হচ্ছে এইরকম ধরে নিয়েই আমরা কি করবো, হিসাব করব। এখন এই যে বস্তু, এই বস্তুর উপর একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে। আমি মানুষের ছবি আঁকতে পারি না, জাস্ট আমি মনে করতেছি যে এটাই কি, একজন মানুষের 2 পা এখানে আছে, আর এই হাত দিয়ে সে কি করতেছে, তো সে এই হাত দিয়ে কি করতেছে, এই বস্তুটার উপর কি করতেছে, এফ পরিমাণ বল প্রয়োগ করতেছে। কি পরিমাণ বল প্রয়োগ করতেছে, এফ পরিমাণ বল প্রয়োগ করতেছে। তো আমরা তো মাটির উপর দাঁড়িয়ে আছি, বস্তুটাও কি আছে, মাটির উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা যাই হোক, এখন এই বস্তুটার উপর যখন সে এফ বল প্রয়োগ করে, বস্তুটা স্বাভাবিকভাবেই কি করে, এফ বল প্রয়োগ করে। ঠিক আছে, এই বস্তুর ভর মনে করো m1, আর যে ঠেলতেছে তার ভর মনে করো m2। ঠিক আছে, এখন সেই হিসাবে এই লোকের ত্বরণ হওয়ার কথা কত, এ সমান প্রযুক্ত বল এফ মাইনাস m2, আর এই বস্তুটার ত্বরণ হওয়ার কথা কত, এটাকে a1 দেই,
তাহলে এফ, তাহলে একই পরিমাণ বল যেহেতু প্রযুক্ত হচ্ছে m2, কিন্তু বাস্তবে দেখি আমরা বা m1 বস্তুটা গতিশীল হচ্ছে কিন্তু যে ঠেলতেছে সে গতিশীল হচ্ছে না কেন? এখন এটাই হচ্ছে কথা। এখন যদি কি হইতো, বই তলটা না থাকতো তাহলে কিন্তু এই যেটা বলতেছে এটাই হইতো, দুইজনই অ্যাকচুয়ালি এই সেম সেম ত্বরণেই কি হইতো, গতিশীল হইতো। এই বস্তুটা এইদিকে গতিশীল হইতো, আর যে ঠেলতেছে সে কি করতো, উল্টা দিকে চলে যাইতো। ঠিক আছে, এখন কিন্তু এইখানে তো কি আছে, সমস্যা আছে। সমস্যাটা কি, আমরা আগেই বলছি যে এই যে এফ পরিমাণ বল, এফ এর আমরা মান জানি না। এফ এর যে কোনো মানের জন্যই কি বস্তুটার মধ্যে a1 ত্বরণ তৈরি হবে? না, এফ এর যে কোনো মানের জন্য a1 ত্বরণ তৈরি হবে না। কেননা এটা মহাশূন্য না, কেননা এইখানে কি আছে, ঘর্ষণ বল কাজ করতেছে। নিউটনের তৃতীয় সূত্রের যে কনসেপ্ট আছে ওইখানে তো ঘর্ষণ বল নাই, এইরকম জায়গার জন্য কি করা হয়েছে, বিবৃত করা হয়েছে। কিন্তু এইখানে তো কি আছে, ঘর্ষণ বল কি আছে, এখানে জেনারেট হয়েছে। এখানে যেমন ঘর্ষণ বল জেনারেট হয়েছে, তখন ঠিক একইভাবে আমাদের পায়ের মধ্যেও কি হয়েছে, ঘর্ষণ বল জেনারেট হয়েছে। আমরা আমরা যদি এইদিকে যেতে চাই তাহলে পা এবং মাটির মধ্যে যে ঘর্ষণ বল আছে সেটা আবার আমাদেরকে কি করবে, আটকে দেবে। তার কারণ আমরা আমাদের পাটাকে কি করছি, কোনো কিছুকে যখন আমরা ঠেলি তখন আমাদের পাটাকে আমরা অ্যাঙ্করের মতো করে মাটির মধ্যে কি করি, গেথে দেই, যে যাতে করে পাটা কি করে, পিছলে না যায়। তাহলে এই যে পিছলে যেন না যায়, তাহলে যদি পিছলা মাটি হয় তখন কিন্তু দেখা যায় যে আমাদের পা কি এখানে আটকে থাকে না, ঠেলতে গেলে আমরাই বরং উল্টে যাই। এরকম হয় না ভেজা মাটিতে, শক্ত মাটিতেই যে আমাদের, তাহলে আমাদের পা এবং মাটির মধ্যেও কি হয়েছে, এখানেও কিন্তু একটা ঘর্ষণ বল জেনারেট হয়েছে। এখন মনে করো একইভাবে এখানে ঘর্ষণ বলের মান হচ্ছে কি F2, এই বস্তু এবং মাটির মধ্যে ঘর্ষণ বলের মান হচ্ছে কি 10 নিউটন। এখন আর এইখানে ঘর্ষণ বলের মান হচ্ছে কত, আমাদের পা এবং মাটির মধ্যে ঘর্ষণ বলের যে মান, আমরা সবসময় অনুভূমিকভাবে হিসাব করতেছি, কিন্তু এগুলি অ্যাঙ্গুলার থাকে, সেক্ষেত্রে এইভাবে সহজে পাওয়া যায় না। আমি ধরে নিচ্ছি, আগেই বলে নিচ্ছি, আমরা সমস্ত বল অনুভূমিকভাবে কাজ করতেছি, এইভাবে হিসাব করব। তো এখন দেখো, আমি যখন 2 নিউটন বল প্রয়োগ করব তখন কি এই বস্তু গতিশীল হবে? হবে না। এই বস্তু গতিশীল হবে? কেউই হবে না। 3 নিউটন হবে না, 4 নিউটন হবে না, 5 নিউটন হবে না। যখন আমি 10 নিউটন প্লাস বল প্রয়োগ করব তখন কিন্তু কি হবে, এই বস্তু গতিশীল হবে। এখন আমি যখন 1 নিউটন বল এইদিকে প্রয়োগ করেছি, তখন এই বস্তুটাও কিন্তু আমার উপর 1 নিউটন বল প্রয়োগ করেছে। তাহলে আমিও গতিশীল হব না, সেও গতিশীল হবে না। কেন? দুইজনেরই গতিশীল হওয়ার জন্য 1 নিউটনের চেয়ে বেশি বল প্রয়োজন। একজনের 10 নিউটন আর একজনের 15 নিউটন। এইভাবে 2, 3, 4, 5, আমি 5 দেই সেও 5 দেয়, আমি 6 দেই সেও 10 দেয়, 6 দেয়, কেউ গতিশীল হয় না। যখন আমি 10 প্লাস দিলাম, এবার সেও 10 প্লাস দিবে, কিন্তু এই 10 প্লাস আমি যখন দিলাম তখন সে আর টিকতে পারবে না। 10 যখনই পার হয়ে যাবে তখনই সে কি করবে, তার মধ্যে ত্বরণ তৈরি হবে, তখন সে এইদিকে মুভ করা শুরু করবে। তার কারণ তার ঘর্ষণ বল, তার যে ক্যাপাসিটি আটকানো সেটা পার হয়ে গেছে, 10 নিউটন সে অতিক্রম করে ফেলেছে। এখন কিন্তু সে যেহেতু আমাকে 10 নিউটন দিয়েছে, আমার কিন্তু চলার জন্য পা এবং মাটির মধ্যে ঘর্ষণ বল কত, 15। আমার কিন্তু এইদিকে 15 নিউটন না হলে আমি কি হব না, গতিশীল হব না। তখন আমার পায়ের মধ্যে ঘর্ষণ বল তৈরি হয়ে আছে কত, 15 নিউটন। তাহলে এখন যখন আমি 10 নিউটন দিচ্ছি তখন বস্তুটা সহজেই গতিশীল হচ্ছে, আমি কিন্তু গতিশীল হচ্ছি না। তাহলে এই জন্যই আমরা যখন কোনো বস্তুকে টানি বা ঠেলি তখন ওই বস্তুটা গতিশীল হয়, কিন্তু আমরা কি করি না, গতিশীল হই না। যদিও বস্তুটা কি করে, আমাদের উপর সমান প্রতিক্রিয়া বল তৈরি করে। তার কারণ প্রতিক্রিয়া বল, ক্রিয়া বল কাজ করে ওই বস্তুটার উপর, প্রতিক্রিয়া বল কাজ করে যে ঠেলে তার উপর। আর প্রত্যেকটা বস্তুকে গতিশীল করার জন্য ওই বস্তুটা কোন তলের উপর দাঁড়িয়ে আছে, এই তল এবং তার মধ্যেকার ঘর্ষণ বলের উপর নির্ভর করে সে কত বলে গতিশীল হবে কি হবে না। এখন ক্রিয়া এবং প্রতিক্রিয়া সেটা যদি কি করে, কোনো একটা বলকে, ঘর্ষণ বলকে অতিক্রম করে, তাহলে সেই গতিশীল হবে। যেমন উদাহরণ হিসাবে এখানে যেমন 10 নিউটন বলছি, আমাদের পায়ে যদি কি হয়, 10 নিউটনের চেয়ে কম ঘর্ষণ বল জেনারেট হয়। অনেক সময় পিছলা জায়গায় আমরা দাঁড়িয়ে থাকি, অথবা মনে করি এই বস্তুটা অনেক ভারী, এই বস্তুটার ওজন কি অনেক বিশাল বড় একটা পাথর, সেক্ষেত্রে কিন্তু আমরা বল প্রয়োগ করে এই পাথরটাকে সরাইতে
পারি না। সেই হিসাবে মনে করো এই বিশাল বড় পাথর, এই পাথরটার ওজন হচ্ছে কত, অনেক বেশি, এবং সেখানে ওজন বেশি হইলে কিন্তু ঘর্ষণ বল কি হয়, বেশি হয়। আমরা একটু আগেই এফ সমান কি মিউ আর তথা মিউ এম জি শিখেছি। বস্তুর ওজন যদি বেশি হয় তাহলে ঘর্ষণ বল অনেক বেশি হবে। মনে করি বিশাল বড় একটা পাথর, সেখানে ঘর্ষণ বল জেনারেট হয়েছে 500 নিউটন, কিন্তু আমার পায়ে তো ঘর্ষণ বল কত, মাত্র 15 নিউটন। এখন আমি কি করব, আমি যখন 15 নিউটন বল প্রয়োগ করব তখন কিন্তু আমার পা কি করবে, স্লিপ করবে। এই জন্য বড় পাথরকে যখন আমরা ঠেলি, ঠেলতে 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 একটা সময় আমাদের পা পিছলে যায় অথবা আমাদের হাতে ব্যথা করে, মানে কিছু একটা হয় আর কি, ঘর্ষণ। ঠিক আছে, আমরা তো সর্বোচ্চ লিমিটে কি করতে পারি না, মানে আমরা তো ইচ্ছা মতো বল প্রয়োগ করতে পারি না। সাধারণত সাধারণ যে মাটিগুলো হয়, এই মাটিগুলো আমাদের পায়ের এই মাটিগুলোর ঘর্ষণ বল আমাদের প্রয়োগ, আমরা যতটুকু বল প্রয়োগ করতে পারি তার চেয়ে বেশি পরিমাণ ঘর্ষণ বল কি করতে পারে, নিতে পারে। কিন্তু মাটিটা যদি বালি হয় বা একটু ভেজা হয় বা একটু তোমার পিছলা হয়, তখন দেখা যায় যে আমরা যখন ঠেলতে 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 অনেক বেশি যখন ঠেলে ফেলি, তখন ওই বস্তুটা কি করে, আমাদের উপর একই পরিমাণ প্রতিক্রিয়া দেয়। আমরা সেই প্রতিক্রিয়া আবার পা দিয়ে মাটিতে দিই, মাটি আবার কি করে আমাদের দিকে ঘর্ষণ বল দেয়। এটা যখন ঘর্ষণ বলকে কি করে অতিক্রম করে ফেলে, তখন কিন্তু আমাদের পা আর এখানে আটকে থাকে না, পা কিন্তু আমাদের পিছলে দেয়। তখন আমরা কি করি, পা পিছলে দেয়, কিন্তু বস্তুকে আমরা কি করতে পারি না, নড়াইতে পারি না। যখন আমরা ভেজা রাস্তায় অনেক সময় সাইকেল বা মোটরসাইকেল স্লিপ করলে পড়ে যাই, আবার সেটাকে অনেক সময় এরকম অ্যাক্সিডেন্ট হয়, পা দিয়ে আটকাইতে গিয়ে পাও পিছলে পড়ে গেছে, তখন মোটরসাইকেলকে আর আটকানো যায়নি। এইরকম ঘটনা ঘটে। তো তার মানে আমরা এখানে দেখলাম যে ক্রিয়া প্রতিক্রিয়া সমানই হয়, কিন্তু বস্তু কেউ গতিশীল হয় কেউ গতিশীল হয় না। এটা কিসের উপর নির্ভর করে, এখন প্রত্যেকটা বস্তুই কোনো না কোনো তলের উপর অবস্থান করতেছে বাস্তবে, এবং ওই তলের উপর ওই বস্তুকে গতিশীল হওয়ার জন্য একটা ন্যূনতম বল প্রয়োগ করতে হয়। ওই ন্যূনতম বলটা যার আগে অ্যাসিভ হয় সে গতিশীল হয়, যে যার অ্যাসিভ হয় না সে গতিশীল হয় না, কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া সমানভাবেই কাজ করে। সো এটা হচ্ছে বাস্তবে এরকম ঘটনা ঘটে। কিন্তু এটা যদি মহাশূন্য হইতো, মহাশূন্য হইলে কিন্তু দুইজনই একই পরিমাণ ত্বরণে, সরি ওই একই পরিমাণ বল পেয়ে যার যতটুকু এই হিসাবে ত্বরণ হয় সেই ত্বরণে উল্টা দিকে গতিশীল হতো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে আমরা যদি কোনো একটা বস্তুকে টানি বা ঠেলি, কেন সে এগিয়ে আসে, আমরা তার দিকে যাই না, সে আমাদের দিকে এগিয়ে আসে। বা একটা অনেক ভারী বস্তু যখন হয় তখন কেন আমরা কি করতে পারি না, তাকে নড়াইতে পারি না, আমাদের পাই পিছলে যায় বা আমাদের শরীরে ক্লান্ত হয়ে যায়। তো এটা তোমরা বুঝতে পারছো। এখন দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে আমরা কোনো বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করি না কেন, বস্তুটা যত ছোট হোক বা বড় হোক, সেটি কি আমাদের উপর একই পরিমাণ বল প্রয়োগ করবে কি না। অর্থাৎ এখানে আমরা যদি দেখতে চাই, সেটা হচ্ছে যে মনে করো যে একটা অনেক ছোট বল আছে, একটা কি ছোট বল, এইটুকু একটা বল, ঠিক আছে, আর একটা হচ্ছে কি অনেক বড় বল। ঠিক আছে, এই দুইটা বলই কি আছে, প্রথমে তো কোনো তলের উপর নাই, এর উপর আমরা কি করলাম 50 নিউটন বল প্রয়োগ করলাম, এর উপরেও কি 50 নিউটন বল প্রয়োগ করলাম। এখন কিন্তু দুইজনই অ্যাকচুয়ালি সমান বল প্রয়োগ করবে। এর ভর মনে করো m1, এর ভর হচ্ছে m2, এটা অনেক ছোট এটা অনেক কম, তাহলে দুইজনই কিন্তু প্রতিক্রিয়া 50 নিউটনই দিবে। তো কিন্তু দেওয়ার পর এ কিন্তু আর ওইখানে দাঁড়ায় থাকবে না, এর একটা কি হবে ত্বরণ হবে, এর স্বাভাবিকভাবে ত্বরণটা কি হবে অনেক বেশি হবে, কারণ যেহেতু ভর কম, আর এর ত্বরণটা কি হবে একটুখানি কম হবে, যেহেতু এইখানে কোনো কিছু নাই, কিন্তু এইখানে কোনো ঘর্ষণ বল এখন পর্যন্ত আমরা ধরি নাই। এটা ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে যাইতে পারবে, ঘর্ষণহীন একটা জায়গা। তখন কিন্তু 50/কি m2, এর একটু ত্বরণ কম হবে, দুইজনে গতিশীল হবে, দুইজনে সমান প্রতিক্রিয়াও দিবে। তাহলে এদিকে যদি একটা বল দিয়ে আমরা ধাক্কা দিই, সেটাও কিন্তু উল্টা দিকে কি হবে, সঙ্গে সঙ্গে চলে যাবে। ঠিক আছে, তো এই জন্য পিছলা জায়গায় আমরা আমরা যদি পিছলে পিছিল এইরকম জায়গায় দাঁড়িয়ে যদি কাউকে কি করি বল প্রয়োগ করি, তখন কিন্তু আমরাও পিছলে পড়ে যাই। সাধারণত যারা কাদামাটিতে ফুটবল খেলতো তারা বুঝতে পারবা, কাদামাটিতে ফুটবল খেলতে গিয়ে অনেক সময় আরেকজনকে কি করে ধাক্কা মেরে ফেলায় দেয়। তো যাকে ধাক্কা মারে শুধু সেই পড়ে না, যে ধাক্কা মারে সেও পড়ে যায়। কারণ কাদামাটিতে ধাক্কা দেওয়ার জন্য, ধাক্কা দেওয়ার পর সেই উল্টা ধাক্কাটা নেওয়ার জন্য আমাদের যে পা এবং মাটির ঘর্ষণ দরকার, কাদা মাটিতে সেই ঘর্ষণটা থাকে না। এই জন্য ধাক্কা প্রয়োগকারী এবং ধাক্কা
যার উপর দেওয়া হয় দুইজনেই পড়ে যায়। তারা কাদা মাটিতে যারা ফুটবল খেলছো গ্রামে বিশেষ করে যারা আছো তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবা। এখন এখন এই বস্তু দুইটা মনে করো যে দুইটি কি আছে, একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে, যেখানে কি করে একটা ঘর্ষণ বল কাজ করতেছে। ঠিক আছে? তো তো এখন কি হবে, মনে করো এই বস্তুটাকে তাহলে এখানে ঘর্ষণ বল যেহেতু ভারী কম, এর ওয়েট কম, এমজি কম, তাহলে এর ঘর্ষণ বল কি হবে, অনেক কম হবে। মনে করো এর ঘর্ষণ বল মাত্র 10 নিউটন, আর এখানে মনে করো যে ঘর্ষণ বল কত, 50 নিউটন। ঠিক আছে? এখন দেখো 50 নিউটন বল যখন আমরা প্রয়োগ করব, আমরা যদি একেবারেই 50 নিউটন বল প্রয়োগ করতে চাই তো সে কিন্তু গতিশীল হবে। এখন যদি আমরা আস্তে 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 50 নিউটন বল আস্তে আস্তে, যেমন আমরা যখন ঠেলি তখন কিন্তু হঠাৎ করে জোরে ঠেলি না, আমরা কি করি, আস্তে আস্তে বল বাড়ানোর চেষ্টা করি। তো এখন আমরা 1 2 3 4 এরকম করে যখন আমরা কি করব, 10 নিউটন বল প্রয়োগ করব, তখনই কিন্তু সে কি করবে, গতিশীল হওয়া শুরু করবে। এরপর যদি আমরা বল প্রয়োগ করতে চাই, আমাকে কিন্তু তার পিছে পিছে দৌড়াতে হবে। ঠিক আছে? তার মানে আমরা যখন 10 নিউটন বল প্রয়োগ করতেছি বা 10-এর চেয়ে একটু বেশি বল প্রয়োগ করতেছি, তখনই কিন্তু সে কি করতেছে, সামনের দিকে গতিশীল আছে। আর আমরা বল প্রয়োগ করার সময় আমাদের পা মাটির সাথে লেগে আছে, আমাদের ঘর্ষণ বল এই 10 নিউটনের চেয়ে বেশি, আমরা পিছনের দিকে পিছলে যাব না, এইরকমই আমরা কি করছি, ধরে নিয়ে আসি। অর্থাৎ আমাদের পায়ের ঘর্ষণ বল এই 10 নিউটনের চেয়ে অনেক বেশি, এখানে 50 নিউটনের চেয়েও অনেক বেশি, নইলে তো আমরা 50 নিউটন বল প্রয়োগ করতে পারতাম না। আমরা মূলত একটা বস্তুর উপর ওই পরিমাণ বলই প্রয়োগ করতে পারি যে পরিমাণ বল আমাদের পা আর মাটি নিতে পারে। ঠিক আছে? নাইলে তো আমরা আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে যখন কাদার উপর দাঁড়াই বা হালকা বস্তুর নরম বস্তুর উপর দাঁড়িয়ে থাকি, তখন দেখা যাচ্ছে যে একটুখানি দেবে যায়। যখন আবার ওই ওই নরম মাটিতে আবার কোনো কিছুকে ঠেলতে চাই, তখন আবার দেখা যায় পা কি মাটির নিচে দেবে যায়, তখন আমরা খুব বেশি জোরে ঠেলতে পারি না। আচ্ছা, যাই হোক, তো আমরা ধরি নেই যে এখানে আমাদের পা কি করবে, অনেক বেশি বল নিতে পারবে, মাটি এবং পায়ের ঘর্ষণ বলটা 50 নিউটন চেয়ে বেশি হবে। এখন দেখো, আমরা যখন 50 নিউটন বল প্রয়োগ করা তো দূরের কথা, আমরা যখন 10 নিউটন বল প্রয়োগ করে ফেলতেছি, তখনই সে কি করতেছে, গতিশীল হচ্ছে। অর্থাৎ সে তো আমাকে বল প্রয়োগ করার সুযোগই দিচ্ছে না, সে বল প্রয়োগ করার আগেই সে কি হচ্ছে, তো পালায় যাচ্ছে। তো এখন বল প্রয়োগ করার জন্য আমাকে কি করতে, তার পিছে পিছে ছুটতে হচ্ছে। তার মানে কি, আমরা তাকে 50 নিউটন বল অ্যাডভান্স কি দিতেই পারতেছি না, তার আগেই সে কি করতেছে, দৌড়ে পিছনের দিকে চলে যাচ্ছে। তাহলে 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 সে আমাকে প্রতিক্রিয়া কত দিবে, 10 নিউটনই দিবে। 10 নিউটনের বেশি তো সে দিতে পারছে না। কেন? কারণ সে দিতে পারবে, কিন্তু সে তো, আমি যদি 50 নিউটন দিতে পারি সেও দিবে, আমি যদি তার পিছিয়ে পিছিয়ে দৌড়াই 11 12 50 দেয়, সেও আরও জোরে দৌড়াবে, মানে সেও প্রতিক্রিয়া দিবে আর পিছনের দিকে কি ছুটবে। তো তো আমরা তো আর পিছিয়ে পিছিয়ে ছুটতেছি না, যখন গতিশীল হয়ে যাচ্ছে তখন আমরা মনে করতেছি সে আর বল দিতে পারতেছে না। তো আমরা এই যে ক্রিয়া, আমাদের যে ক্রিয়া 50 নিউটন বল, সেই 50 নিউটন ক্রিয়া করার সুযোগই আমি কি এক জায়গায় দাঁড়িয়ে থেকে পাইতেছি না, তার আগেই সে কি করতেছে, দৌড়ে পালায় যাচ্ছে। তাহলে সেখানে আমি 50 নিউটন প্রতিক্রিয়া পাবো কি করে? অর্থাৎ ক্রিয়া থাকলে না প্রতিক্রিয়া হবে, কিন্তু এখানে তো আমরা ক্রিয়া করার সুযোগটাই পাচ্ছি না, তার আগেই তো সে কি করতেছে, ছুট দিচ্ছে। তখন তার গতিশীল হওয়ার জন্য 10 নিউটন বলই যথেষ্ট। তাহলে 10 নিউটন পেয়েই সে কি করতেছে, পিছে পিছে ছুটতেছে। তাহলে সে আমাকে 50 নিউটন প্রতিক্রিয়া দিবে কি করে, বা তার কাছ থেকে আমি বেশি প্রতিক্রিয়া আশা করি কি করে? আমি 50 নিউটন ক্রিয়া দেওয়ার আগেই সে কি করে, ছুট দেয়, আমাকে 50 নিউটন ক্রিয়া করার সুযোগই দেয় না। তাহলে তার কাছ থেকে আমি 50 নিউটন প্রতিক্রিয়া পাবো না। অন্যদিকে এই বস্তুটাকে দেখো, এই বস্তুটা কিন্তু 500 নিউটন বল হলে কি হবে, সামনের দিকে আগাবে। কিন্তু আমি যখন 50 নিউটন বল প্রয়োগ করব, তখন কিন্তু সে 50 নিউটন বল দিবে, আমি আরও বেশি প্রয়োগ করতে পারবো। অর্থাৎ এখানে যদি আমি 10 নিউটন বল প্রয়োগ করি, সেও 10 দিবে, 11 12 13 50 পর্যন্ত আমি 50 নিউটন বল প্রয়োগ করতে পারছি, সেও 50 নিউটন দিচ্ছে, তারপরে সে গতিশীল হচ্ছে না। আমি চাইলে আরও বেশি বল কি তার উপর প্রয়োগ করতে পারবো। এরকম করতে করতে তার কাছ থেকে প্রতিক্রিয়া আমি সর্বোচ্চ কত পাবো, মানে স্থির থাকা অবস্থায় 500 নিউটন প্রতিক্রিয়া পাবো। এরপর সে কি হবে, 500 যদি আমি বেশি দিয়ে দিই, 500 হচ্ছে, সে আবার কি হবে, সামনের দিকে গতিশীল হবে। এর চেয়ে আরও বেশি যদি প্রতিক্রিয়া পেতে চাই, তাহলে আমাকে তার পিছিয়ে কি করতে হবে, তার চেয়ে বেশি জোরে, তার চেয়ে বেশি ত্বরণে তার পিছিয়ে ছুটতে হবে, ছুটে 500-র চেয়ে বেশি বল প্রয়োগ করতে হবে, তখন সে আমাকে কি করবে, উল্টা প্রতিক্রিয়া দিবে। কিন্তু আমরা তার পিছিয়ে ছুটতে গিয়ে ওই প্রতিক্রিয়া বলার বুঝতে পারবো না। তো এই কারণেই আমরা অনেক সময় কি আমরা আমাদের কাছে মনে হয় যে ছোট বস্তু আর বড় বস্তুর প্রতিক্রিয়া বল কি করে একই হয়। আমরা যদি দুইটা বস্তুকে একই পরিমাণ বল প্রয়োগ করি, কি হবে, তা
এটা তো হইতে পারে না। দুইজনে কিভাবে আমাদের উপর সমান প্রতিক্রিয়া বল দেয়, আমরা তো এটা বাস্তবে অনুভব করতে পারি না। বিষয়টা এটা, বস্তু ছোট হোক বড় হোক, প্রতিক্রিয়া বল সে সবসময়ই সমান দিবে, কিন্তু ক্রিয়া করার সুযোগ আমরা পাবো কিনা এটা হচ্ছে একটা কথা। যদি সুযোগ পাই, অর্থাৎ তার পিছে পিছে ছুটে গিয়ে যদি ক্রিয়া করি, তখন সেও কি করবে, ওই দৌড়াতে দৌড়াতেই কি করবে, প্রতিক্রিয়া দেবে। কিছু লোক আছে না, ঝগড়ায় পারে না, সে কি করে, দৌড় দেয়, তারপর মাথা পিছে পিছে ঘুরে আর একটুখানি কিছু কথা বলে, তো এইরকম একটা অবস্থা। তো সে কি করবে, সামনের দিকে ছুটবে। আমরা যদি আরো জোরে গিয়ে তাকে আরো বেশি বল প্রয়োগ করি, সে সামনের দিকে আমাদের দিকে উল্টা বল প্রয়োগ করে আবার সে কি করবে, সামনের দিকে আরো জোরে এগিয়ে যাবে। তো ওই জন্য এখানে বলা যেতে পারে যে ছোট বস্তুগুলো আমাদেরকে বেশি পরিমাণ ক্রিয়া দেওয়ার সুযোগই দেয় না, এই জন্য তাদের কাছ থেকে আমরা অনেক বেশি প্রতিক্রিয়া পাই না। আর ভারী বস্তুগুলো আমাদেরকে কি করে, বেশি ক্রিয়া করার সুযোগ দেয়, এই জন্য তাদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়াটাও কি পাই, বেশি পাই। তাহলে এই জন্য আশা করি তোমরা এই যে কনফিউশনের যে জায়গাগুলো, এই জায়গাগুলো তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। তো নিউটনের তৃতীয় সূত্র এইভাবে যে প্রত্যেকটা বস্তু সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে যে কোনো দুইটা জোড়ায় জোড়ায় বস্তুর উপর। তো এটা আশা করি এই বিষয়টা, তো ওই সূত্রটা যদিও হচ্ছে কি তোমার একটা আইডিয়াল পিকচারের জন্য, যেখানে কোনো ঘর্ষণ বল নাই, কিছু নেই, ওই রকম জায়গার জন্য জিনিসটা খুব সহজে কি হয়, বোধগম্য হয়। কিন্তু আমাদের বাস্তবতা এটা আমরা কি করতে পারছি না, সহজে বোধ করতে, অনুধাবন করতে পারতেছি না। তার কারণটা হচ্ছে আমাদের এখানে এই ঘর্ষণ জিনিসটা কি করতেছে, মেইনলি এখানে মাঝখানে এসে বাগড়া দিচ্ছে। তাহলে আমরা দেখলাম নিউটনের সেকেন্ড ল, ঘর্ষণ, এই দুইটাকে যখন আমরা একসাথে চিন্তা করতেছি, তখন থার্ড ল কি হচ্ছে, আমাদের বুঝতে সুবিধা হচ্ছে এই বাস্তবতায়, এই প্রেক্ষিতে। তো তো এই ঘর্ষণ জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কি হবে, তাহলে এখন আমরা কি করতে পারলাম, ঘর্ষণ বোঝার পর বস্তুর গতিশীলতার উপর ঘর্ষণের কি পরিমাণ প্রভাব আছে সেটা যখন আমরা বুঝলাম, বোঝার পর এখন কিন্তু থার্ড লটা কি হচ্ছে, আমাদের কাছে বোধগম্য মনে হচ্ছে যে কিভাবে থার্ড লটা আমাদের উপর কি করতেছে, কাজ করতেছে। এবং এই থার্ড লকে ব্যবহার করে কিভাবে আমরা একটা বস্তুকে কি করতে পারতেছি, গতিশীল করতে পারতেছি, অথচ আমরা কি একই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা পিছলে পড়তেছি না। বা একটা গাড়ি কি করতেছে, একটা ঠেলাওয়ালা ঠেলা টেনে নিয়ে যাচ্ছে, গাড়ি ইঞ্জিন গাড়ি চালাচ্ছে, এই যে দেখো সবকিছুই কিন্তু কি, এই যে তাহলে এখানে ঘর্ষণ জিনিসটা কি করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কি করে, ভূমিকা রাখে। তো ঘর্ষণ জিনিসটা আমরা যখন ঘর্ষণ সম্পর্কে পড়ি, তো ঘর্ষণ জিনিসটাকে আমাদের কাছে কি মনে হয়, এটা মনে হয় একটা উপদ্রব, এটা মনে হয় এটা একটা ঝামেলা। তখন ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, তা তো কোনো জিনিস ক্ষয় হয়, শব্দ হয়, ফ্যান ক্যাস 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 শব্দ করে। তারপর গাড়িতে আমাদের কি এই ঘর্ষণের কারণে গাড়ির পার্টস গুলো ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। তারপর সেখানে মোবিল দিতে হয়, সেখানে কালো ধোঁয়া উৎপন্ন হয়, মোবিলগুলো নষ্ট হয়, আমাদের এক্সট্রা খরচ হয়, মাসে মাসে বিয়ারিং পাল্টাইতে হয়, কিছুদিন পর পর, মাসে মাসে না, বিয়ারিং পাল্টাইতে, এরকম অনেকগুলো সমস্যা মনে হইতে পারে। তো ঘর্ষণ জিনিসটাকে আমরা কি দেখি, সমস্যা হিসেবেই দেখি। কিন্তু বাস্তব কথা হচ্ছে ঘর্ষণ যত না সমস্যা, ঘর্ষণটা তার চেয়ে বেশি আমাদের উপরে। ঘর্ষণ মেনলি আমাদের অস্তিত্বের সাথে জড়িত। ঘর্ষণ বলটা আমাদের অস্তিত্বের জন্য এতটাই জরুরি যে ঘর্ষণ বল যদি না থাকতো আমরা একটা জিনিস ধরতেও পারতাম না ইভেন। আর এই যে একটা জিনিস গতিশীল হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি, একটাকে ঠেলে নিয়ে যাচ্ছি, গাড়ি চলতেছে, চাকা ঘুরতেছে, এই সমস্ত কিছুই কিন্তু কি, ঘর্ষণ যদি না হইতো তাহলে গাড়ির চাকা তো সারা জীবন এক জায়গাতেই ঘুরতে থাকতো, গাড়ি আর আগাইতো না, পাখি উঠতে পারতো না, মাছ সাঁতার কাটতে পারতো না। তো ঘর্ষণটা কি, এই জন্য ঘর্ষণটা আমাদের লাইফের জন্য কি অত্যন্ত প্রয়োজনীয়। ঘর্ষণ না থাকলে আমরা দড়িতে গিট দিতে পারতাম না, দড়িতে গিট দিতে পারতাম না, লুঙ্গিতেও গিট দিতে পারতাম না, লুঙ্গি খুলে পড়ে যেত। তো যাই হোক, বেল্ট মানে কোনো কিছুই হইতো না আর কি সহজ হিসাবে। তো ঘর্ষণ এই জন্য কি আমাদের পৃথিবীতে টিকে থাকার জন্য এটা একটা কি মানে অপরিহার্য একটা জিনিস। এই জন্য ঘর্ষণটাকে বইয়ের ভাষায় বলা হয় প্রয়োজনীয় উপদ্রব। এটা আমাদের প্রয়োজন, কিন্তু এটা আমাদের কি মাঝে মাঝে বিরক্ত করে, আমাদের জন্য কি একটু কিছু ক্ষতিকর জিনিস আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি প্রয়োজনীয় উপদ্রব। এটা কিভাবে প্রয়োজনীয় উপদ্রব সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো এখন, যে এর অপকারিতাগুলো কিছু বলবো, আর উপকারিতার তো কোনো শেষ নাই, ঠিক আছে। তো এই জন্য ঘর্ষণ কি করা হয়, ঘর্ষণকে যেখানে ঘর্ষণ প্রয়োজন সেখানে ঘর্ষণ বাড়ানো হয়, যেখানে ঘর্ষণের প্রয়োজন নেই সেখানে ঘর্ষণ কমানো হয়। তো ঘর্ষণ কিভাবে বাড়াইতে হয়, কমাইতে হয়, এগুলো নিয়ে টেক্সট বইয়ে
খুব সুন্দরভাবে আলোচনা করা আছে আমার যে টেক্সট বুক রিডার চ্যানেল আছে, এখানে আমি এই জিনিসগুলো নিয়ে একদম ডিটেলস বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো যদি এই বিষয়ে তোমাদের আরও কোনো কনফিউশন থাকে নিউটনের থার্ড ল নিয়ে, তোমরা অবশ্যই কোশ্চেন করবা কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আরও নতুন কোনো টপিকস নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।